আমি কতটুকু পর্যন্ত আসছিলাম? আনগ্রুপটা পড়ছি আনগ্রুপ, মোস্ট অফ তাই না? জি ম্যাম আনগ্রুপটা পড়াইছিলেন। আচ্ছা, গ্রুপটা পড়ানো হয় নাই, কিশোরও তো গ্রুপ পাও নাই তাই না? না ম্যাম, গ্রুপ পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আনগ্রুপটা কি পাইছিলা কিশোর? ম্যাম আমি শুধুমাত্র ওই ডাটাটা পর্যন্ত পারছিলাম, যে জব স্ট্রেস, স্ট্রেস জব, ওইগুলো ফ্রিকোয়েন্সি, যেটা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন। ক্যাটাগরির যেটা। হ্যাঁ আচ্ছা ঠিক ম্যাম আছে তাহলে কিশোর, তাহলে যে আনগ্রুপটা আমি তোমাকে ওভারফোন পড়াই দিব, ঠিক আছে? ওদের থেকে আমি আর টাইম কিল না করি। জি ম্যাম। তুমি আমাকে ফোন দিয়ে আমি তোমাকে পড়াই দিব। আচ্ছা আচ্ছা এখন দেখো গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আমরা যেটা এতক্ষণ মানে আগে ক্লাসে যেটা পড়ছিলাম সেটা ছিল আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমি কি বলছিলাম, যখন আমার ভ্যারিয়েবলের ভ্যালুগুলোর লিস্ট অনেক বেশি ছোট হবে বা ছোট হবে, তখন আমরা আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করব, ঠিক আছে? আর গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি, যখন আমার ভ্যারিয়েবলের ভ্যালুর লিস্ট অনেক বড় হবে, ঠিক আছে, অনেক বেশি বড়। সাপোজ ধরো আমি 50টা অবজারভেশন নিয়ে কাজ করতেছি, 50টাই 50 ধরনের ডিফারেন্ট অবজারভেশন, বা 50টার মধ্যে হয়তো 40টা বা 45টা ডিফারেন্ট অবজারভেশন, বাকি 4-5টা হয়তো বা সেম ভ্যালুতে রিপিট করতেছে। এই ধরনের ডাটা যখন থাকবে তখন আমরা সেক্ষেত্রে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করব। কেমন? দেখো এই যে এটা হচ্ছে আমার ডাটা। আগের যে ডাটাটা ছিল আমাদের, দেখো ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু মাত্র 2 থেকে 8 পর্যন্ত ছিল, যেটা 7টা, যদি আমি টোটাল করি 7টা থাকে। আর এই ডাটাটাতে দেখো, এই ডাটাটাতে আমার 40টা ভ্যারিয়েবল আছে, 40টা অবজারভেশন আছে, 40টার মধ্যে অলমোস্ট ধরতে পারো 30-35টাই হচ্ছে ডিফারেন্ট ভ্যালুস, তাই না? দেখছো অনেকগুলো ভ্যালু আছে এবং জি ম্যাম। সবগুলো থেকে ডিফারেন্ট। তো আমি যদি এই ভ্যারিয়েবলটাকে লিস্ট করি, লিস্টটা অনেক বেশি বড় হবে। যদি আমি সরি, যদি আমি এটার জন্য আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে চাই, তাহলে কিন্তু আমার অনেক বড় টেবিল হয়ে যাবে এবং খুব বিচ্ছিরি লাগবে। দেখা যাবে যে এক একটা অবজারভেশনের ফ্রিকোয়েন্সি মাত্র 1 আসতেছে, সেটা দেখতে ভালো লাগবে না। সো আমরা কি করব, এই ধরনের সিচুয়েশনে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করব। যদি আমি আনগ্রুপ করি সেক্ষেত্রে আমার এটা অনেক বেশি ঝামেলার হয়ে যাবে, সবগুলোকে লিস্ট করা, সেটাকে কাউন্ট করা অনেক বেশি ঝামেলার হয়। সেজন্য আমরা কি করি, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করে আমাদের কম্পিউটেশনটাকে আমরা একটু মানে কম্প্যাক্ট করে নিয়ে আসি, ছোট করে নিয়ে আসি আমাদের সুবিধার জন্য। গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হলে আমাকে ফার্স্টে যে জিনিসটাই সবার আগে বের করতে হবে সেটা হলো, আচ্ছা তো আমি তোমাদের একটু ক্লাসটা সেটা আগে দেখাই, ক্লাসটা কেমন হবে। সাপোজ ধরো আমি একটা ক্লাস নিলাম 20 থেকে 29, হ্যাঁ, আমার ক্লাসটা হবে এরকম থেকে 29, অথবা ধরো 20 থেকে 24 এরকমও হতে পারে। এর ইমিডিয়েট পরের ক্লাসটা যদি আমি কনসিডার করি সেটা হবে 30 থেকে 39। 30 থেকে 39 হবে পরেরটা, ঠিক আছে? এভাবে আমি ক্লাসগুলোকে কন্ডাক্ট করব। ক্লিয়ার? ম্যাম বুঝলাম না। এক মিনিট, মাঝখান দিয়ে অনেক স্টুডেন্ট জয়েন করতেছে, আমি নিজেও ইয়া করতে পারতেছি না, একটা মিনিট। আল্লাহ, একের পর এক জয়েন করতে আছে। আচ্ছা কেউ একজন শেয়ার করতেছে স্ক্রিন, সে একটু অফ করো। এই দুই স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। নো হিমু আপু। হিমান্ত হিমু। আর কয়জন বাকি আছে আমি দেখাইতেও পারতেছি না, একের পর এক জয়েন করতেছে আর আমি অ্যাডমিট করতেছি। আচ্ছা তাহলে দেখো আমার ক্লাসগুলো কিরকম হবে। ফর এক্সাম্পল আমি একটা ক্লাস করব, ফার্স্ট ক্লাসটা আমি দিলাম 20 থেকে 29, ঠিক আছে? আবার 20 থেকে 24 এরকমও ক্লাস হতে পারে। এর পরের ক্লাসটা যদি আমি কনসিডার করি 29 এর পর কি 30 না, তাহলে পরের ক্লাসটা হবে 30 থেকে 39। এরকম করে আমরা ক্লাস করতে করতে যাব। এবং দেখো এটা হচ্ছে, এটাকে যদি আমি একটা ক্লাস কনসিডার করি, এটা হচ্ছে আমার ওই ক্লাসটার লোয়ার লিমিট,
এটা হচ্ছে আমার এই ক্লাসটার লোয়ার লিমিট, ঠিক আছে? আর এই যে হাইফেনের পর যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমার এই ক্লাসের আপার লিমিট। আমি যদি এই ক্লাসটাকে কনসিডার করি তাহলে এই ক্লাসের লোয়ার লিমিট কত বলো তো? এই যে 20 থেকে 24 এটাকে যদি আমি কনসিডার করি, ম্যাম 20 20 হচ্ছে আমার লোয়ার লিমিট আর 24 হচ্ছে আপার লিমিট। ঠিক আছে, জাস্ট এই কনসেপ্টটাকে ক্লিয়ার করো যে কোনটা লোয়ার কোনটা আপার, আর ক্লাসটা কেমন দেখতে হয় সেটা আমি দেখাইলাম। এখন আমি জি ম্যাম। ক্লাস কিভাবে কনস্ট্রাক্ট করব সেটা দেখাবো, ঠিক আছে? সবাই একটু খাতা কলম নিয়ে বসো। ফার্স্টে আমরা বের করব যে আমার কতগুলা ক্লাস হবে। আমাকে তো ডাটাটা দেওয়া আছে, কিন্তু আমি তো জানি না যে আমার কতগুলা ক্লাস হবে। তার মানে আমাকে বের করতে হবে যে আমি কতগুলা ক্লাস এই ডাটাটার জন্য কনস্ট্রাক্ট করব, মানে আমার ক্লাসের সংখ্যা কতগুলা হবে। ক্লাসের সংখ্যা বের করার জন্য মানে নাম্বার অফ ইন্টারভালস অর নাম্বার অফ ক্লাসকে আমরা ডিনোট করি কে দিয়ে, ঠিক আছে? এবং এইটা যে ফর্মুলার সাহায্যে আমরা ডিটারমাইন করি সেই ফর্মুলাটাকে আমরা বলি স্ট্রজাসেস রুল, ঠিক আছে? সেই ফর্মুলাটাকে আমরা বলি স্ট্রজাসেস রুল। তো স্ট্রজাসেস রুলে আমরা কি করি, আমরা যে ফর্মুলাটা ইউজ করতেছি ফর্মুলাটা হচ্ছে k = 1 + 3.322 log 10 base n। যেখানে আমার nটা কি, কেউ একটু বলো তো nটা কি? n হচ্ছে ম্যাম নাম্বার। হ্যাঁ, টোটাল নাম্বার অফ অবজারভেশন, মানে আমার ডাটা সেটে কতগুলো অবজারভেশন আছে সেই অবজারভেশনের নাম্বারটা হচ্ছে আমার n। আর বাকিগুলো তো তোমার ভ্যালু দেওয়া আছে, এগুলো তুমি ক্যালকুলেটরে যখন ক্যালকুলেট করবে তোমার নাম্বার অফ ক্লাস মানে ক্লাস কতগুলো হবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে কি পেলাম যে আমার ক্লাস কতগুলো হবে সেটা পেলাম। আমি যখন তোমাদের ক্লাসের পেজটা দেখাচ্ছিলাম তখন আমি বলছিলাম না যে 20 থেকে 29 ও হতে পারে, আবার 20 থেকে 24 হতে পারে। দেখো 20 থেকে 29 আমার ডিফারেন্স হচ্ছে 10। হ্যাঁ, 20 সহ কাউন্ট করবা, 29 এ গিয়ে শেষ করবা, 10 হয়। আবার 20 থেকে 24 এ 5 হচ্ছে, তাহলে দেখো এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। আমি কিভাবে বুঝবো যে আমি ডিফারেন্সটা কতটুকু নিব? আমরা বের করব ক্লাস ওয়াইড, মানে আমার ক্লাসটা কতটুকু, ক্লাসের ওয়াইডটা কতটুকু হবে। ক্লাসের ওয়াইডটাকে আমরা ডিনোট করি w দিয়ে, এবং এটার যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা হচ্ছে লার্জেস্ট নাম্বার মাইনাস স্মলেস্ট নাম্বার ডিভাইডেড বাই নাম্বার অফ ইন্টারভালস, যেটা আমরা অলরেডি আগে বের করে আসছি, তাই না? এজন্য আমরা যখন গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি সবার আগে আমরা নাম্বার অফ ইন্টারভালস বের করি, বিকজ এইটার ভ্যালু আমার ক্লাস ওয়াইড বের করার সময় লাগবে। এজন্য আমার ফার্স্ট কাজই হচ্ছে নাম্বার অফ ইন্টারভালস বের করা। আচ্ছা, তাহলে এখানে লার্জেস্ট নাম্বার কোনটা? এই যে যেই ডাটা সেটটা নিয়ে আমি কাজ করতেছি এই ডাটা সেটের সবথেকে বড় ভ্যালু যেটা সেটা হচ্ছে আমার লার্জেস্ট নাম্বার। দেখো তো এই ডাটা সেটের সবথেকে বড় ভ্যালু কত? ম্যাম সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 99। 99। আর স্মলেস্ট নাম্বার কোনটা? মানে হচ্ছে যেই ভ্যালুটা সবথেকে ছোট, কত? 36। তাহলে আমার দেখতেছি লার্জেস্ট নাম্বার হচ্ছে 99, স্মলেস্ট নাম্বার হচ্ছে 36, আর নাম্বার অফ ইন্টারভালস যেটাকে আমি অলরেডি আগে বের করে আসছি সেটা বসালে আমি ক্লাস 5 পেয়ে যাব। এখন দেখো এখানে একটা কন্ডিশন আছে, ঠিক আছে? মানে এটা নরমাল প্রসেস দিয়েও করা যায়, বাট আমি যেভাবে করাচ্ছি এটাতে হচ্ছে নরমালি বইগুলো তো ডাটা সেটটা এভাবেই রাখে, ঠিক আছে? দেখো তোমরা কি আমার পিডিএফটা দেখতে পাচ্ছো? আচ্ছা, এখানে ক্লাস ওয়াইডটা আমরা যে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমাকে কনভেনিয়েন্ট হোল নাম্বারে ট্রান্সফর্ম করতে হবে। তোমরা কি জানো কনভেনিয়েন্ট হোল নাম্বার কাকে বলে? না ম্যাম। আচ্ছা, কনভেনিয়েন্ট হোল নাম্বার হচ্ছে যে নাম্বারগুলোর লাস্ট ডিজিট 0 অথবা 5 হবে। যে নাম্বারগুলোর লাস্ট ডিজিট 0 অথবা 5 হবে সেই নাম্বারটাকে আমি বলবো কনভেনিয়েন্ট হোল নাম্বার। ফর এক্সাম্পল 5 হচ্ছে আমার একটা কনভেনিয়েন্ট হোল নাম্বার, কারণ এটার একটাই ডিজিট এবং সেটা হচ্ছে 5। আমি বললাম যে যেই নাম্বারগুলোর লাস্ট ডিজিট 0 অথবা 5 হবে সেই নাম্বারগুলোকে আমি বলবো কনভেনিয়েন্ট হোল নাম্বার। তাহলে 5 এর পরে যদি আমার কোনো কনভেনিয়েন্ট হোল নাম্বার থাকে সেটা কত হবে? 5 এর একদম ইমিডিয়েট পরে
10 10, তারপরটা 15 15, তারপরটা 20 আচ্ছা, এভাবে করে আমরা আগাতে থাকবো। তাহলে কনভিনিয়েন্ট হোল নাম্বার আমরা কি বুঝলাম, যে আমার যে নাম্বারগুলোর লাস্ট ডিজিট 0 অথবা 5 হবে সেই ধরনের নাম্বারকে আমরা বলবো কনভিনিয়েন্ট হোল নাম্বার। ফর এক্সাম্পল, তোমার W এর ভ্যালু আসলো 6, তোমরা কি স্মুথ ড্রটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, ফর এক্সাম্পল দেখতে আমার পাচ্ছি। W এর ভ্যালু আসলো 6 অথবা 6.5, 6ও হতে পারে, 6.5ও হতে পারে। আমি কি বলছি, যে আমার W এর ভ্যালুটা যাই আসুক না কেন আমি সেটাকে কনভিনিয়েন্ট হোল নাম্বারে ট্রান্সফর্ম করব, তাই না? জি ম্যাম। ম্যাম আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। ম্যাম হ্যাং ওয়েট। মুর্শিদুল শুনতে পাচ্ছিস? তোকে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসতেছে ওয়েট। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো আরিয়া সমান। হ্যাঁ মুর্শিদ বল। হ্যাঁ তোরা লাইনে থাক, ম্যাম আসছে। হ্যাঁ, আছো, তোমরা আছো? ম্যাম জি ম্যাম। সরি, আমার কারেন্ট জি, চলে ma'am. গেছিল, আমি Okay, নিজে ma'am. বুঝি না কারেন্ট চলে গেছে, আমি তো বকবক করতেই আছি। জি ম্যাম। তাহলে আমি বললাম যে আমার W ভ্যালু যাই আসুক না কেন আমি সেটাকে কনভিনিয়েন্ট হোল নাম্বারে ট্রান্সফর্ম করব। তাহলে তো আমাকে ফার্স্ট দেখতে হবে আমার W ভ্যালু যেটা আসলো সেটা কোন দুইটা কনভিনিয়েন্ট হোল নাম্বারের মধ্যে লাই করে। দেখো তো 6.5 কোন দুইটা কনভিনিয়েন্ট ম্যাম পিডিএফ দেখতে পাচ্ছি না। পিরিয়ড না তো, আমি তো স্মুথ ড্র PDF দেখাচ্ছি, দেখতে পাচ্ছি না। আমি তো স্মুথ ড্র Smooth draw দেখাচ্ছি। দেখতে পাচ্ছি না। এই স্মুথ দেখা যাচ্ছে তো। হ্যাঁ তাহলে আমি কো। আমি তো স্মুথ ড্র, আচ্ছা আমি আবার দিচ্ছি। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ঠিক আছে ম্যাম আবার। 5 আর 10 এর মাঝে। আমি বললাম যে আমার W ভ্যালুটা এখানে আসছে 6.5, ঠিক আছে? তাহলে 6.5টা কোন দুইটা কনভিনিয়েন্ট হোল নাম্বারের মধ্যে লাই করবে সেটা আমাকে ফার্স্টে দেখতে হবে। কোন দুইটা কনভিনিয়েন্ট হোল নাম্বারের মধ্যে লাই করতেছে? আচ্ছা, এখন আমার তো লাগবে একটা, আমি পাইলাম দুইটা, এখন আমি এটাকে কি করব? আমাকে দেখতে তাহলে হবে five যে টাকে count করবো। W ভ্যালুটা কোন কনভেনিয়েন্ট নাম্বারের সবথেকে বেশি ক্লোজেস্ট নাম্বার, ঠিক সেইটাই হবে আমার W এর ভ্যালু। তাহলে দেখো 6.5টা কোন কনভেনিয়েন্ট হোল নাম্বারের সবথেকে বেশি ক্লোজেস্ট? 5 এর। এজন্য আমরা 6.5 কে 5 করে ফেলবো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম শুনতে পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বললাম যে আমার W এর ভ্যালুটা ফার্স্টে দেখতে হবে কোন দুইটা কনভেনিয়েন্ট হোল নাম্বারের মধ্যে লাই করে। সেই দুইটাকে কনসিডার করার পর আমাকে দেখতে হবে যে কোন কনভেনিয়েন্ট নাম্বারটা W এর সবথেকে বেশি ক্লোজেস্ট। যেটা সবথেকে বেশি ক্লোজেস্ট হবে আমরা ওইটাকেই পিক করব। এখন ধরো তোমার একটা মধ্যে কি ডিস্টার্ব করতেছে, তোমার কপালই খারাপ। দেখো সাপোজ ধরো আমার W ভ্যালু আসলো 10 পয়েন্ট ফর এক্সাম্পল
এখন আমি ফার্স্টে দেখবো যে কোন দুইটা কনভিনিয়েন্ট হোল নাম্বারের মধ্যে আছে। বলো তো কোন দুইটা কনভিনিয়েন্ট হোল নাম্বারের মধ্যে আছে 16.5? 15 20 15 আর 20 15 আর 20। এখন আমি কোনটাকে নিব এই দুইটার মধ্যে থেকে? ম্যাম 15। 15 যদি আসে 18.5, ইন দ্যাট কেস আমি কি করব, কোনটা নিব? 20 20 নিব 20। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে যদি 17.5 থাকে ও আচ্ছা সরি, এটা তো বলতে ভুলে গেছি। যদি 17.5 থাকে সেটা হচ্ছে আমার দুইটার মাঝখানেই, মানে দুইটা থেকে আমার ডিফারেন্স সেম থাকে, তাই না? 17.5 15 থেকেও 2.5 দূরত্বে, 20 থেকেও 2.5 দূরত্বে। ইন দ্যাট কেস তুমি কি করবা, তোমার যেটা সুবিধা মনে হয় সেটা নিবা। জি ম্যাম। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, তুমি যে ক্লাসগুলো নিচ্ছ সেই ক্লাসগুলোর মধ্যে যেন তোমার ডাটা সেটের হাইয়েস্ট ভ্যালু এবং ডাটা সেটের লোয়েস্ট ভ্যালু দুটাই কন্টেন্ট করে। মানে তোমার ক্লাসগুলোর মধ্যে পুরোটা ডাটা সেটকে নিয়ে আসতে হবে, না আসে তখন কিন্তু তোমার ওই জিনিসটা হয় নাই। তুমি যে টেবিলটা করলে টেবিলটা হয় নাই। সাপোজ ধরো তোমার 17.5 আসছে, হ্যাঁ, তুমি ডিসটেন্স নিলা 5 নেওয়ার পর তুমি দেখলা যে তোমার যে হাইয়েস্ট ভ্যালুটা ডাটা সেটের সেটা তোমার ক্লাসের মধ্যে আসতেছে না, তখন তুমি বুঝবা যে আমার 5 দিয়ে হবে না, আমাকে এটা 10 নিতে হবে। 10 নিলে আমার হাইয়েস্ট ভ্যালুটা ভিতরে ঢুকে যাচ্ছে, লাস্ট ক্লাসে ঢুকে যাচ্ছে। ভ্যালুটা লাস্ট ক্লাসের মধ্যে কন্টেইন না করে তাহলে ক্লাস করা হবে না। সো 5 নিবা না 10 নিবা সেটা তোমাকে আগে ডাটা সেট দেখতে হবে। তুমি ক্লাস যখন করবা তখন বুঝবা যে 5 ঠিক আছে না, তোমাকে 10 নিতে হবে। বুঝতে পারছো জিনিসটা? জি ম্যাম। আর তারপরে দেখো তাহলে আমরা ক্লাস ওয়াইজটাকে কনভিনিয়েন্ট বললাম আর ট্রান্সফর্ম করা পর্যন্ত করলাম। এখন বলবো যে এক্সাম্পলটা করলে আমাদের এই ব্যাপারগুলো একটু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমাদেরকে এখানে 40টা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ম্যাচুরিটি ডাটা দেওয়া আছে। এটার জন্য তোমাদেরকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখতেছি যে এখানে আমার ভ্যারিয়েবলের ভ্যালুর লিস্ট অনেক বড়। সো আমি কি করতে পারতেছি না, আন্ডার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কোনোভাবে করতে পারতেছি না। আমি কি করবো, এটাকে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট কাজ কি বলছিলাম যে আমার নাম্বার অফ ইন্টারভালস অথবা নাম্বার অফ ক্লাস বের করা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি আমাদের গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো নাম্বার অফ ক্লাসের ফর্মুলাটা কি, k প্লাস k ইকুয়ালস টু 1 প্লাস 3.322 log 10 বেস n, তাই না? আমার এখানে n এর ভ্যালু কত এই ডাটা সেটের জন্য? ম্যাম একটু জয়েন দিয়েন তো, দুজন জয়েন করতে পারছে। ম্যাম একটু কষ্ট করে জয়েন দেন। জি ম্যাম। কই দেখা যাচ্ছে না তো কাউকে। ও আচ্ছা ম্যাম, দুজন বললো যে জয়েন দেওয়ার জন্য। ম্যাম নাহিদ যাও। এরকম কেউ আচ্ছা সমস্যা আসবে। যেমন তনয় যে চন্দ্র। দুইজন কথা বলতেছে, দুইজন তো এখনো মানে জি ম্যাম। জয়েন করার টেস্ট পাঠান নাই। পাঠালে আমি জয়েন করে ফেলবো, সমস্যা নাই। এখানে বলো তো n এর ভ্যালু কত? আচ্ছা ম্যাম। এই ডাটা সেট n এর ভ্যালু কত? যে ডাটা সেট নিয়ে আমরা কাজ করতেছি এই ডাটা সেট n এর ভ্যালু কত? ম্যাম 40। 40। তাহলে আমি 40 k এর যেখানে n ছিল সেখানে আমি 40 বসাই দিব। ক্যালকুলেশন করে আমরা পেলাম 6.32। ঠিক আছে, এখন 6.32 সংখ্যক ক্লাস নেওয়া কি আমার পক্ষে সম্ভব? না ম্যাম। এইজন্য আমরা কি করব, এটাকে ইমিডিয়েট হোল নাম্বার ট্রান্সফর্ম করে ফেলবো। মানে 6.32 কে আমি 7 এ কনভার্ট করে ফেললাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম 6 কেন কনভার্ট করলাম না, 7 কেন নিয়ে গেলাম? কারণ আমরা তো জানি 6.5 হলে দেন আমরা তার পরেরটাতে নিয়ে যাই। 6.5 এর নিচে থাকলে আমরা তার আগেরটাতে নিয়ে আসি যদি হোল নাম্বারে নিতে চাই। এখন 6.32 মানে 6 হওয়ার পর তারপরে আরো কিছু অংশ আছে। তার মানে হচ্ছে তোমার 6টা ক্লাসে হাইয়েস্ট ভ্যালুটা ডাটা ওই ক্লাসের মধ্যে কন্টেইন করতে পারবে না। এজন্য কিন্তু ফ্র্যাকশন নাম্বারটা আসছে, না হলে কিন্তু 6ই আসতো। এরপরে আরো কিছু পোরশন আছে, তার মানে আমার হাইয়েস্ট ভ্যালুটা হয়তো 6 নাম্বার ক্লাসে আসতে পারবে না।
6 নাম্বার ক্লাসে সেটা কন্টিনিউ করতে পারবে না আমি যে ক্লাসগুলো নিব। এজন্য আমি কি করব, 6 এর পরে যদি 0.1ও আসে তারপর আমি তার পরের ক্লাসে নিয়ে যাব, কারণ একটা ক্লাস বেশি হলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু কম হয়ে গেলে আমার টেবিলটাই হচ্ছে না। একটা ক্লাস বেশি হলে ক্লাসটা খালি থাকলো কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাস কোনোভাবেই কম নেওয়া যাবে না। এজন্য আমরা কি করলাম, 6.32 কে 7 এ ট্রান্সফর্ম করে দিলাম, যাতে আমার ওই রিস্কটা না থাকে যে হাইস্ট ভ্যালুটা আমার আসতেছে না লাস্ট ক্লাসে, ওই সিটটা করতে হয়। ঠিক আছে, সো 6.1 ও যদি আসে তখনও তুমি সেটাকে 7 এ ট্রান্সফর্ম করে দিবা, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া। 6 এর পরে পয়েন্ট দিয়ে যাই আসবে পরে ক্লাসে নিয়ে যাবে, যদি পয়েন্ট না আসে 6 আসে তাহলে শুধু 6 ই রেখে দিবা, ট্রান্সফর্ম করতে হবে। এখন আসছে ক্লাস ওয়াই। ক্লাস ওয়াই এর ক্ষেত্রে এখানে আর লিখছি, আরটা বলতে রেঞ্জ বোঝায়, আর রেঞ্জের ফর্মুলাটা হচ্ছে লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। তোমাদের রেঞ্জ লেখার দরকার নেই, তোমরা সরাসরি এই পোরশনটা লিখে দাও, মাইনাস স্মলেস্ট নাম্বার ডিভাইডেড বাই কে। কে এর ভ্যালু এখানে দেখো, লার্জেস্ট ভ্যালু হচ্ছে আমার 99, স্মলেস্ট ভ্যালু হচ্ছে আমার 36, আর কে এর ভ্যালু দেখো কোনটা বসাবা। আমরা তো এখানে 7 পাইছিলাম তাই না, মানে 6.32 কে 7 এ কনভার্ট করছিলাম তাই না? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, 6.32 কে আমি 7 এ কনভার্ট করলাম, কিন্তু দেখো আমি যখন ক্লাস ইন্টারভাল বের করতেছি তখন আমি 6.32 লিখতেছি। ইন্টারভাল যখন তুমি করবা তখন তুমি ক্যালকুলেশন করে সেটাই তোমাকে বসাতে হবে, তোমাকে কারেক্ট অ্যানসার তো দিবে না, কারণ 7 তো আমরা কনভার্ট করে পাইছি, 7 তো আমরা ক্যালকুলেশন করে আসে নাই, ভ্যালু আসছে সেটাকেই তুমি বসাবা। ঠিক আছে, ডাবল ক্ষেত্রে ক্যালকুলেশন 6 ক্যালকুলেশন করে পেলাম 6.32 হয়ে গেল, ক্যালকুলেশন করে পেলাম 6.32 এবং হচ্ছে আমরা সেটাকে বসাইলাম, বসানোর পর আমার চলে আসলো 9.97। এখন আমাকে বলো, আমাকে তো ক্লাস ইন্টারভালকে কনভেনিয়েন্ট হোল নাম্বার ট্রান্সফর্ম, ক্লাস 5 কে কনভেনিয়েন্ট হোল নাম্বার ট্রান্সফর্ম করতে হবে তাই না? তাহলে 9.97 কে আমি কোন কনভেনিয়েন্ট হোল নাম্বার নিয়ে আসবো? 10 হবে ম্যাম। 10 হবে, যেহেতু 9.97 5 এবং 10 এর মধ্যে লাই করতেছে এবং 10 এর সবথেকে বেশি কাছে, সো আমরা 10 টাকে এখানে কনসিডার করতেছি। ঠিক আছে, এখন দেখো আমার ক্লাস ইন্টারভাল নাম্বার অফ ক্লাস বের করা শেষ, মানে কতগুলো ক্লাস আমরা নিব, ক্লাসের ওয়াইড বের করা শেষ, মানে আমার ক্লাসটা কতটুকু লেন্থের হবে সেটা আমার হয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে আমি যে ক্লাসটা শুরু করব কত থেকে শুরু করব। ঠিক আছে, কত থেকে আমি শুরু করব ক্লাসটা। এখন দেখো ক্লাসের মানে শুরু বা লোয়ার লিমিটটা কত হবে একদম স্টার্টিং ক্লাসের, সেটা আমাকে বুঝতে হবে এই ডাটা সেট দেখে। তো এই ডাটা সেটের সবথেকে লোয়েস্ট ভ্যালু কত কত আছে? 36 না? জি ম্যাম। জি ম্যাম। 36। এখন 36 থেকে যদি হয়, আমি এটাকে, এটার যে ক্লাসটা সেই ক্লাসটা আমি কত থেকে স্টার্ট করব সেটা আমাকে এখন দেখতে হবে। ঠিক আছে, 36 কে কন্টেইন করার জন্য তো আমরা 35 থেকেও ক্লাসটা শুরু করতে পারি, আবার 30 থেকেও শুরু করতে পারি। এখন আমরা কত থেকে মেইনলি শুরু করব সেই জিনিসটা আমরা দেখব। খাতা কলম নাও, এখানে লিখতে হবে। এখন ফার্স্টে তুমি কনসিডার করবা তোমার ডাব্লিউর ভ্যালুটা, মানে যেটা তুমি কনভার্ট করে পাইছো। আমি যে এক্সাম্পলটা নিছিলাম সেখানে ডাব্লিউর ভ্যালু আমরা 10 নিছিলাম তাই না, 9.97 আসলে সেটাকে 10 এ কনভার্ট করছি। হচ্ছে দেখো আমার যদি ক্লাস 5 এর লাস্ট ডিজিট 0 হয়, ক্লাস 5 এর লাস্ট ডিজিট যদি 0 হয় তাহলে আমি যে ক্লাসগুলো নিব তার লোয়ার লিমিটের লাস্ট ডিজিটও 0 হবে। কি বললাম একজন একটু রিপিট করো তো। ম্যাম বুঝি নাই। যদি 0 হয় তাহলে আচ্ছা
ডাব্লিউ ভ্যালু যদি 0 হয় লাস্ট ডিজিটটা, তাহলে হচ্ছে আমরা যে আমি নাম্বারটা তখন নিব ইয়াতে ছিলাম। শুরু করতে হবে, মানে লাস্টের ডিজিট ওটারও 0 হবে। যেমন এখানে আমরা আমি বলছি যে যারা বুঝো নাই তাদের জন্য আবার রিপিট করতেছি, যদি আমার ডাব্লিউ মানে ক্লাস ওয়াইজ এর লাস্ট ডিজিটটা যদি 0 হয়, তাহলে আমি যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোর লোয়ার লিমিটের লাস্ট ডিজিটও 0 হবে, অবশ্যই 0 হবে। ম্যাম তার মানে আমরা 30 তার মানে আমরা 30 থেকে স্টার্ট করব, 35 স্টার্ট করতে পারবো না। না, 35 এ আমরা স্টার্ট করতে পারবো না। কিন্তু যদি আমরা ক্লাস ওয়াইজ এর লাস্ট ডিজিট 5 হয়, ফর এক্সাম্পল আমার যদি 15 আসে, সেই ক্ষেত্রে আমি লোয়ার লিমিটের লাস্ট ডিজিট 5 ও রাখতে পারবো, 0 রাখতে পারবো, কিন্তু 5 বা 0 বাদে অন্য কিছু তুমি নিতে পারবা না। ঠিক আছে? যদি আমার ক্লাস 5 এর লাস্ট ডিজিট 0 হয়, তাহলে আমার লোয়ার লিমিটের লাস্ট ডিজিটও 0 হবে, মানে 0 থাকলে 0ই হবে। আর যদি আমার ক্লাস 5 এর লাস্ট ডিজিট 5 থাকে, সেক্ষেত্রে আমার লোয়ার লিমিটের লাস্ট ডিজিটও 5 হবে অথবা 0 হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই জিনিসটা সবসময় মাথায় রাখো এবং এটা খাতায় নোট ডাউন করে রাখো। ক্লাস 5 এর লাস্ট ডিজিট 0 হলে লোয়ার লিমিটের লাস্ট ডিজিটও 0 হবে, ক্লাস 5 এর লাস্ট ডিজিট 5 হলে লোয়ার লিমিটের লাস্ট ডিজিট 5 ও হতে পারে, 0 হতে পারে। আচ্ছা, তাহলে দেখি আমরা ওই ডাটাটার ক্ষেত্রে যেটা নিয়ে আমরা কাজ করতেছি এতক্ষণ। যেহেতু আমার এখানে ক্লাস 5 আসছে 10 আর আমার লোয়ার লিমিট হচ্ছে 36, এই 36 কে যদি আমি আমার ফার্স্ট ক্লাসে রাখতে চাই, তাহলে আমাকে কত থেকে শুরু করতে হবে? 30। আর আমার ক্লাস ওয়াইড কত আসছিল? 10 তাহলে 10 থেকে যদি আমি যদি 30 থেকে শুরু করি, 10 ডিসটেন্সে আমার আপার লিমিট কত হবে? 30 থেকে আপার লিমিট 39 30 থেকে 39, 30 থেকে কাউন্ট করা শুরু করবা, 30, 31, 32 এভাবে করে 10 পর্যন্ত যাবা, দেখবো এখানে কত আসে, এখানে 39 আসে। তো আমার লোয়ার লিমিট হচ্ছে 30, আপার লিমিট হচ্ছে 39। এখন যদি আমার ক্লাস ওয়াইডটা 5 হতো, সেক্ষেত্রে তুমি কতটুকু হইতো? লোয়ার লিমিট যদি 30 হইতো, আপার লিমিট কত হইতো? যদি ক্লাস 5 হয়, 30 থেকে 34 হইতো। হ্যাঁ, 30 থেকে 34 হইতো। এখন দেখো আমরা ক্লাসটা কনস্ট্রাক্ট করি। কিশোর, তোমার কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? তুমি একদমই সাইলেন্ট আজকে। না ম্যাম, আচ্ছা, ঠিক আছে। আমাদের সঙ্গেও একটু কম কথাই বলে ম্যাম। না, কথা না, ওর ক্লাসও সাইলেন্ট থাকে। এর আগের ক্লাসটা তো হয়নি। তাছাড়া হচ্ছে এখানে আমি বেশি বললে অনেকে বলতেছে না, তো ওদের হচ্ছে নিজেদের। না না, আমাদের কোনো সমস্যা নাই, তো কিশোর তুই বল, সমস্যা নাই। হ্যাঁ, তোমার কোশ্চেন থাকলে তুমি কোশ্চেন বলো, না, এখানে ক্লাসে তো আমি তোমাকে ইনভাইট না না, করছি। কিশোর কোশ্চেন করলে আমাদের জন্যই সুবিধা হয়, আমরা বুঝতে সুবিধা হচ্ছে। কোশ্চেন করতে আচ্ছা। পারলে কর, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তোমার যদি না। কোশ্চেন থাকে তুমি অবশ্যই কোশ্চেন করবা, কারণ ক্লাসে আমি তোমাকে ইনভাইট করছি। কে কি ভাববে এটা হ্যাঁ। তোমার ভাবার দরকার নাই। না ম্যাম, ভাবার জন্য না, হয়তোবা অনেকের হতে পারে যে তারা কোনো হয়তোবা নাই, আচ্ছা আচ্ছা, কোনো হয়তোবা নাই। কিশোর, আমি তোমাকে বলি, ক্লাসে আমরা সবাই সমান, ঠিক আছে? আমিও যে সবকিছু জানি জি, ম্যাম। এমন কিছু না, আবার তোমরাও সবকিছু জানো এমন কিছু না। তোমরা হয়তো আমাকে একটা কোয়েশ্চেন করলে আমি এটার অ্যান্সার ওই মুহূর্তে নাও দিতে পারি, কারণ আমি যে সবকিছু জানবো এমন কিছু হতো না। আমি জি, কোনো ম্যাম। মানে পণ্ডিত না যে আমি একটা যা জিজ্ঞেস করবা তাই একদম ফটাফট অ্যান্সার দিয়ে দেবো। আমিও মানুষ, জি ম্যাম। ঠিক আছে? তো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবা, আমি ইনস্ট্যান্ট পারলে তো অবশ্যই ইনস্ট্যান্ট অ্যান্সার দিব, না পারলে আমি পরের ক্লাসে অ্যান্সার দিব। কে কি ভাবতেছে সেটা ভাবার দরকার নেই। ওরাও স্টুডেন্ট, তুমিও স্টুডেন্ট, তুমিও ক্লাস করতে আসছো, ওরাও ক্লাস করতে আসছে, জি ম্যাম। ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি বলতেছি যে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যখন আমরা করি গ্রুপটার ক্ষেত্রে, আমার ফার্স্ট যে কলামটা হবে সেই কলামটা হবে ক্লাস নেম। আমি ক্লাস নেম পুরোটা লিখলাম না, জাস্ট সিএল লিখলাম। ট্যালি, সেটা তোমরা অলরেডি জানো, ট্যালি দিলেও চলে, না দিলেও চলে, আমি দিচ্ছি না, ঠিক আছে? আর থার্ড কলামে আমি কি বসাবো? ফ্রিকোয়েন্সি, তাই না? থার্ড কলামে আমি বসাচ্ছি ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমি মনে হয় বেশি চড়া করে ফেললাম, একটু জায়গা লাগবে পাশে। মিমিয়াটা একটু ওদিকে নিলে হবে, নিচ থেকে। না, এত চড়া দরকার নেই, ফ্রিকোয়েন্সি 1-2টা ডিজিটই আসবে। আচ্ছা, দেখো তাহলে আমার কত আসছিল, যেটা হচ্ছে আমার নাম্বার অফ ক্লাস, কি এর ভ্যালু কত আসছে? 10
এই কে এর ভ্যালু 10 আসছে নাকি? কে এর ভ্যালু না 7 ম্যাম আসছে। 7 আসছে ম্যাম। হ্যাঁ, কে এর ভ্যালু আসছে কনভার্ট করে 7। ডাব্লিউর ভ্যালু কত আসছে? 10। ডাব্লিউ ভ্যালু 10। ডাব্লিউ কে এর ভ্যালু আসছে 7। কিশোর তুমি কি বুঝতেছো? জি ম্যাম। আচ্ছা, কে এর ভ্যালু আসছিল 7, ডাব্লিউর ভ্যালু আসছিল 10, আর আমার ডাটা সেটের হাইয়েস্ট ভ্যালু কত ছিল? 99 99। আর লোয়েস্ট ভ্যালু কত ছিল? ম্যাম 36। 6। আচ্ছা, এখন দেখো আমার হচ্ছে ক্লাসটা শুরু হবে 30 থেকে, সেটা আমরা অলরেডি আগে ডিটারমাইন করে ফেলছি, তাই না? আর আমার দেখো ক্লাসের সংখ্যা কতগুলো হবে? 7টা হবে। তাহলে আমি 7টা ক্লাস আগেই করে ফেলি। আচ্ছা দেখো, 7টা ক্লাসের জন্য আমি ঘর করে ফেললাম। আমি কি বললাম যে 30 থেকে শুরু হবে আমার, তাই না? আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার করতেছো, কাইন্ডলি তুমি স্ক্রিনশটটা অফ করবা? কেউ একজন স্ক্রিন শেয়ার করতেছো, কাইন্ডলি তোমাকে একটু অফ করো। মৌসুমী। আমারটাকে এখন দেখতে পাচ্ছ স্মুথ ড্রটা? জি ম্যাম। জি ম্যাম, দেখতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, আমি কি বলছিলাম, যেহেতু আমার লোয়েস্ট ভ্যালু 36 এবং যেহেতু আমার ক্লাস 5 এর, হ্যাঁ বুঝি নাই কি বললা, একটু আর বলো। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনি যেটা ইয়ে করছেন। আমি যেহেতু আমার লোয়েস্ট ভ্যালু এখনো, বাট আমাকে তো দেখাচ্ছে, এখন দেখা আমি যাচ্ছে। প্রেজেন্ট করতেছি, তুমি কি এখন দেখতে দেখা পাচ্ছ না? যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার কি বললাম যে আমার লোয়েস্ট ভ্যালু হচ্ছে 36, আর যেহেতু আমার ক্লাস 5 এর লাস্টের ডিজিট হচ্ছে 0, সো আমার 0 দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে আমার 36 কে কন্টেইন করার জন্য আমি ক্লাস স্টার্ট করব 30 থেকে, তাই না? জি ম্যাম। 30 থেকে এটা হচ্ছে 30 থেকে 39। এর পরের ক্লাসটা কত হবে? 40 থেকে 49। 40 থেকে 49। আচ্ছা, তারপরটা হবে 50 থেকে 59, দেন আসবে 60 থেকে 69। ম্যাম হুম, ম্যাম আমরা যে আগে গড় মধ্য প্রচুরক ম্যাথগুলো করেছিলাম, এটা তো লাইক ওটার মতোই ম্যাম। গড়মধ্য প্রচুরক তো তোমাদের এখন আসি নাই। ম্যাম ওটার মতোই তো, তাহলে কেমন? ওটা হচ্ছে ওইটার যে টেবিলটা আমাদের দেওয়া থাকতো 7 এটা থাকবে মোস্ট প্রবাবলি। আমি তো 7 এ পাইছি, তোমরা কোন ক্লাসে পাইছো আমি বলতে পারবো না। টেবিলটা যে আমাদের দেওয়া থাকতো সেই টেবিলটা কিভাবে হয়েছে সেটা আমরা দেখতেছি। গড়মধ্য প্রচুরক আমাদের পরের চ্যাপ্টার, যেটা অলরেডি রেগুলার ব্যাচে পড়াই ফেলছি, মিন পড়ানো শেষ। তাহলে এইভাবে করে আমি ক্লাস করতে করতে 7 নাম্বার পর্যন্ত গেলাম। দেখো 7টা ক্লাস করছি, 1 2 3 4 5 6 7। এখন দেখো তো আমি যে ক্লাসগুলো করলাম আমার হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু ক্লাসগুলোর মধ্যে বসবে কিনা? হ্যাঁ ম্যাম। বসতেছে না? জি, সবগুলো? ম্যাম, বসবে না। তার মানে আমার ক্লাস করার কোনো সমস্যা নাই, আমার ক্লাস ঠিকমতো করা হয়ে গেছে। আর কনফিউশনের প্রশ্নই আসে না, কারণ আমার 0 থাকলে তো 0ই আসবে। হয় তাহলে তো আমার লোয়ার লিমিট আর লাস্ট ডিজিট 0 আসবে, যখন 5 আসবে তখন একটু ঝামেলা হয়ে যায়। তো এইভাবে আমি ক্লাসগুলো করলাম। এখন আমরা দেখব যে কোন ক্লাসের ফ্রিকোয়েন্সি কত। ক্লাসটা হচ্ছে 39, তাই না? এই টেবিলটাতে দেখো তো 30 থেকে 39 এর মধ্যে আমার অবজারভেশন আছে কয়টা? একটা ম্যাম দুইটা। এই কি বলো? এই স্যার দুইটা ম্যাম। না, দুইটা না। 36 38। 36 তিনটা। 38 আর 39। তিনটা। এই চোখ নিয়ে 39 ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে গেলে তো সমস্যা। 30 থেকে 39 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 3। 40 থেকে 49 এ তিনটা। একটা ম্যাম। একটা। এরকম করে প্রত্যেকটা ক্লাসের জন্য
ফ্রিকোয়েন্সি তুমি বসাবা যে প্রত্যেকটা ক্লাসে কতগুলো ফ্রিকোয়েন্সি তোমার এই ডাটা সেটে আছে। বসানোর পর এখানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি গুলোকে এখন সাম করবা, সেটা টোটাল নাম্বার অফ অবজারভেশন হয়ে যাবে, মানে 40। দেখো আমি 40টা ডাটা নিয়ে কিন্তু 40টা অবজারভেশন নিয়ে কিন্তু কাজ করতেছিলাম। এখানেও যখন ফ্রিকোয়েন্সিকে আমি সাম করব আমার আসবে 40। এখন বলো এতটুকুতে কার কোথায় প্রবলেম আছে? কিশোর, তোমার কি কোনো সমস্যা আছে? তুমি যেহেতু কথা বলতেছো না, তোমাকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে। না ম্যাম, ক্লিয়ার? আমি বুঝতে না পারলে ঠিকই কোশ্চেন করব, সে যে জায়গায় হোক না। ঠিক আছে। আচ্ছা, এখন বাকিরা বলো। জি বলেন। ম্যাম হুম। ম্যাম ম্যাম টম চৌধুরী অনেকক্ষণ ধরে ট্রাই আচ্ছা, করতেছে ম্যাম। ওকে, ও তো অলরেডি একজনকে আমি জয়েন করা ফেলছি, কিন্তু তনয় চৌধুরী যার কথা বলতেছে তাকে আমি কোনো মানে সে তো পাঠাচ্ছে না। আমি কি তাকে ইনভাইট করব? ম্যাম লগের মানটা আরেকবার একটু দেখেন ম্যাম। কোন নামটা? ম্যাম লগ লক কোন ক্লাসে ছিল? ওকে, অন্য ক্লাস থেকে আমার ক্লাসে ঢুকছে। না ম্যাম, হ্যাঁ ম্যাম। ম্যাম উপরে আছে তো ম্যাম। ম্যাম কি মানে ওখানে যে লগের ব্যাপারটা ওইটা মনে হয় বলছে। দেখি, দাঁড়াও। উপরের দিকে আছে, উপরের দিকে আছে। কোনটা? নাম্বার ইন্টারভাল ম্যাম, যেটা ওখানে লগের যে এই যে এইটা এই লগ। ম্যাম আচ্ছা, তাহলে তুমি আমার ক্লাসেই ছিলা। লগের ব্যাপারটা হচ্ছে লগ 10 বেস। আমাদের যে ক্যালকুলেটর গুলো থাকে না, ক্যালকুলেটরে দেখবা তোমার দুইটা অপশন থাকে। একটা থাকে হচ্ছে লগ 10 বেস, আর একটা থাকে লং। লগ যেটা লেখা থাকে ক্যালকুলেটরে, লগ যেটা লেখা থাকে সেটা হচ্ছে লগ 10 বেস, সেটাতে তুমি এই ক্যালকুলেশনটা করবা। আর লং যেটা লেখা থাকে সেটা হচ্ছে লগ ই বেস, তাহলে তোমার অ্যানসার আসবে না ঠিকমতো। লগটাতে তোমাকে করতে প্রেস করতে হবে। আমি ক্যালকুলেশন আমি কিভাবে দেখাবো ক্যালকুলেটরে? ম্যাম সেটা আমরা করে নিচ্ছি। হ্যাঁ, একটু সাথে সাথে করে ফেলো, তাহলে বুঝবা। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা অন করি, তাহলে তোমরা দেখতে পারো। যার কনফিউশন ছিল সে একটু দেখো। জানি না দেখো। জি ম্যাম আমি দেখতেছি ম্যাম। তোমরা দেখতে আমাদের এই যে দেখতেছো, এই যে এইভাবে তোমরা ক্যালকুলেটরে প্রেস করবা। ঠিক আছে? এই যে এখানে যে তোমার এই যে লগ পোর্শন আছে না, লগ লেখা যেটা, সেটাতে দিবা। এটা হচ্ছে লগ 10 বেস, আর এটা যেটা লগ সেটা হচ্ছে আমার লগ ই বেস। এটা তো দিয়ে হবে না, তোমাকে লগ 10 বেসই দিতে হবে, যেহেতু আমি লগ 10 বেস বলছি। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, হয়েছে ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। না ম্যাম। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ক্লাস বাউন্ডারি থেকে। আমরা কিভাবে করব? ক্লাস বাউন্ডারিজ মানে যে ক্লাস বাউন্ডারিজ আমরা কেন করব? ঠিক আছে, ক্লাস বাউন্ডারিজ করার মেন আমার না কানেক্ট করিনি, এটা ওয়াইফাই কানেক্ট করিনি, অফিস করে কেন? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। আরিয়ান হ্যাঁ তোমরা কেমন শুনতে পাচ্ছ এখন? জি স্যার, জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, ক্লাস বাউন্ডারিজটা আমরা নরমালি আমাদের দেখো এই যে ডাটা সেটটা মানে আগে যে ফুল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করলাম, সেখানে তোমার একটা ব্রেকডাউন আছে, 39 আছে, তারপরে 40, তাই না? তাহলে আমার একটা ব্রেকডাউন আছে। কিন্তু আমরা ক্লাস বাউন্ডারিজ যখন করব তখন আমার ওই ব্রেকডাউনটা থাকবে না। এটা দেখো এখানে 39, তারপর আছে 40, মানে আমার একটা গ্যাপ আছে। আমি ক্লাস বাউন্ডারিজ করব এই গ্যাপটাকে রিমুভ করার জন্য। ম্যাম 39 শেষ হলে 39 থেকে আবার শুরু করব।
বুঝতে পারলেন? ওইটাই, হ্যাঁ, মানে আমরা কোনো গ্যাপ রাখবো না। ক্লাস বাউন্ডারিজ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে 2টা ক্লাস কনসিডার করতে হবে, ঠিক আছে? 2টা ক্লাস কনসিডার করতে হবে। ক্লাস বাউন্ডারিজ করার 2টা ফর্মুলা, আমি 2টা ফর্মুলাই তোমাদেরকে বলতেছি, যার যেটা সুবিধা মনে হয় সে সেটা ইউজ করবে। ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে, কি হইতেছে এখানে, মৌসুমী ঝামেলাটা করে। এখন দেখতে পাচ্ছ পিরিয়ড? জি ম্যাম। আচ্ছা, আমি বললাম যে ক্লাস বাউন্ডারিজ করার জন্য আমাকে পরপর 2টা ক্লাস কনসিডার করতে হবে। ক্লাস বাউন্ডারিজ করার প্রথম রুলটা হচ্ছে আগের ক্লাসের আপার লিমিট প্লাস পরের ক্লাসের লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। কি বললাম? আমি যদি এই 2টা ক্লাস কনসিডার করি, আগের ক্লাসের আপার লিমিট প্লাস পরের ক্লাসের লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, তাহলে দেখো আমি কি কি ইউজ করলাম, 39 প্লাস 40 ডিভাইডেড বাই 2। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তখন আমার ক্যালকুলেটেড ভ্যালুটা আসে 39.5। এখন দেখো আমরা কোথায় চেঞ্জ করলাম, এটা তো আমার ক্লাস লিমিট দেওয়া, আমি একটা কলাম করলাম ক্লাস বাউন্ডারিজ। দেখো আমরা ফার্স্টে যে কাজটা করতেছি সেটা হাইফেনের জায়গায় 2 লেস দেন কথাটা ইউজ করতেছি। 2 লেস দেন কথাটা দিয়ে আমার ডাটা কন্টিনিউয়াস ফর্মটা বোঝাচ্ছে, মানে ডাটাটা চলতেছে। হ্যাঁ, আমরা ক্লাস লিমিটটা কিসের জন্য করতে যাচ্ছি? ক্লাস বাউন্ডারিজটা, ক্লাস বাউন্ডারিজটা আমরা নেক্সটে যে গ্রাফটা করব সেই গ্রাফটার জন্য করতেছি। আবার তোমার কাছে এমনিও চাইতে পারে যে ক্লাস বাউন্ডারিজ ক্যালকুলেট করো, ঠিক আছে? নরমালি আমরা গ্রাফটার জন্যই মেইনলি ক্লাস বাউন্ডারিজটা করে থাকি, যে গ্রাফটা আমরা নেক্সট স্টেপ করব। তো ক্লাস বাউন্ডারিজে দেখো আমি কি করলাম, 39 প্লাস 40 ডিভাইডেড বাই 2, যেটা ক্যালকুলেশন করলে আমার আসছে 39.5। এখন দেখো আমি কোনটা কোনটা ইউজ করতেছি, 39 আর 40 ইউজ করতেছি না? এই দুইটাকে আমি চেঞ্জ করে যে ভ্যালুটা আমি ক্যালকুলেশন করে পেলাম সেটা বসাই দিব। তখন দেখো আগের ক্লাসের আপার লিমিট আর পরের ক্লাসের লোয়ার লিমিট যেটা সেম হয়ে গেল না? মানে তুমি যে 2টা ভ্যালুকে ইউজ করে ক্যালকুলেট করলা সেই ভ্যালুটা ওই 2টা ভ্যালুর জায়গায় বসাই দিবা, সিম্পলি, একদম সিম্পল কথা। আবার তুমি এই 2টা ক্লাসকে কনসিডার করো, তাহলে তুমি কি করবা এখানে, এই 2টা ক্লাসকে কনসিডার করলে ক্লাস বাউন্ডারি বের করার জন্য 49 আর 50 যোগ দিব, তারপর পরে এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দেওয়ার পর যেটা আমি 49 আর 50 কে ইউজ করলাম, এজন্য আমি 49 এবং 50 এর জায়গায় 49.5 লিখব। বাকি সব ক্লাসের বেলাতে আমি এই কাজগুলো ঠিকমতো করতে পারতেছি। এখন চলে আসতেছে এই 30 আর 99, এটা তো আগেও ক্লাস নেই পরেও ক্লাস নেই, কিন্তু এটাকে তো চেঞ্জ করতে হবে। কি করব? জি তাহলে এই দুইটার সাথে যোগ করে, আরে বাবা, তুমি দেখো যদি তোমার 30 থেকে 39 এর আগে একটা ক্লাস থাকতো, তোমাকে তখন ইমাজিন করতে হবে 30 থেকে 39 এর আগে যদি একটা ক্লাস থাকতো সেই ক্লাসটা কি হতো? 20 to 29 20 থেকে 29। দেখো আমার কিন্তু অলরেডি লোয়ার লিমিটটা জানা আছে 30 আর আপার লিমিটটা কত, 29। তখন 29 প্লাস 30 ডিভাইডেড বাই 2 করবা, করলেই তোমার এটা চলে আসবে 9.5। ম্যাম, ক্লাস লিমিটটা যদি 0 থেকে 9 এ শুরু হতো, বুঝি নাই, আর বলো। ক্লাস লিমিট এখানে তো 30 থেকে 39 এ আসছে, তাই আমরা পিছনেরটা চিন্তা করতে পারছি যে 20 থেকে 29 পর্যন্ত আরেকটা ইমাজিনারি একটা বাউন্ডারি, মানে একটা ক্লাস তৈরি করতে পারছি, ভাবতে পারছি। কিন্তু আমরা এখানে প্রথম ক্লাসটি যদি 0 থেকে 9 পর্যন্ত থাকতো তাহলে কি আমরা মাইনাস দিকে দৌড় দিতাম? হ্যাঁ, তখন তুমি মাইনাস কনসিডার করতা। 0 থেকে যদি 4 হতো তাহলে তার আগের ক্লাসটা কত হতো, -9 থেকে -5, তাই না? হ্যাঁ, তখন ওই যে -9 প্লাস 0 ডিভাইডেড বাই 2 করব। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার এই 99 এর ক্ষেত্রে আমি কি করব? একই 100 থেকে আমরা 109 ওইভাবে একটা বাউন্ড, মানে একটা ক্লাস ইমাজিন করব, ক্লাস বাউন্ডারি ইমাজিন করব, তারপর 99 প্লাস 100 ডিভাইডেড বাই 2 করব। এটা গেল একটা ফর্মুলা। এই ফর্মুলাটা ক্লিয়ার? জি ম্যাম।
আরেকটা ফর্মুলা না। হচ্ছে, ম্যাম, যেগুলো- হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম যেগুলো আমরা ওই যে ভিতরে অলরেডি পেয়ে গেছি যেমন 39.5 বা 49.5, হ্যাঁ। আমি যদি এই রেশিওটাও তো আমার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা নির্দিষ্ট দূরত্ব থাকতেছে, হ্যাঁ। এইটা চিন্তা করেও যদি আমি দেই ম্যাম হুম, তাহলে তো আসে ম্যাম। হ্যাঁ এভাবেও আসে। ফাঁকিবাজি অনেক ওয়ে তোমরা বের করতে পারবো পড়ার সময়, আমি এত ফাঁকিবাজি ওয়ে দিব না। জি ম্যাম, না ম্যাম, এটা আমাদের জন্য ফাঁকিবাজিটা আমাদের জন্য সুবিধা হয় ম্যাম। আরো অনেক সুন্দর সময় একটা মনে ফর্মুলা থাকবে। দিচ্ছি, এটা দেখো। এটা তো একটা গেল, হ্যাঁ, যেখানে তোমার প্রত্যেকটা ধাপে ধাপে ক্যালকুলেশন করতে হচ্ছে, তুমি একদম যদি কনফিউশন ছাড়া কাজ করতে চাও। আরেকটা ওয়ে হচ্ছে, আমি ফার্স্টে একটা কারেকশন টার্ম বের করব। আমার ফার্স্টেই একটা কারেকশন টার্ম বের করব। কারেকশন টার্মটা কি করব? ওই দুইটা ভ্যালুকেই আমি ইউজ করব। আগের ক্লাসের লোয়ার লিমিট আর পরের ক্লাস, সরি, আগের ক্লাসের আপার লিমিট আর পরের ক্লাসের লোয়ার লিমিট। আগে আমি প্লাস চিহ্ন বসাইছিলাম না, এখন আমি মাইনাস চিহ্ন বসাবো। মাইনাস চিহ্ন বসানোর জন্য আমি আগে পরের ক্লাসের লোয়ার লিমিটটাকে কনসিডার করবো, যেহেতু আমার একটা বড় ভ্যালু আসে আগের ক্লাসের আপার লিমিটের থেকে, ঠিক আছে? তাহলে 40 মাইনাস 39 ডিভাইডেড বাই 2। এটা তুমি যে কোনো ক্লাসের জন্য করতে পারো, নট নেসেসারিলি তোমার প্রথম দুইটা ক্লাসের জন্যই করতে হবে। তুমি চাইলে 69 থেকে 60 থেকে 69, 70 থেকে 79 এই দুইটা ক্লাস নিয়েও করতে পারো, ঠিক আছে? তাহলে আমি দেখলাম 40 মানে আগের ক্লাসের লোয়ার লিমিট, পরের ক্লাসের লোয়ার লিমিট মাইনাস আগের ক্লাসের আপার লিমিট ডিভাইডেড বাই 2 করলে আমার একটা রেজাল্ট আসবে। এখানে যদি আমি চিন্তা করি 40 মাইনাস 39 ডিভাইডেড বাই 2 কত আসে? 0.5 আসে না? আমি যেটা ক্যালকুলেশন করি 0.5 আসে না? 40 মাইনাস 39 হচ্ছে 1 আর তাকে 2 দিয়ে ভাগ করলে 0.5। এখন আমি যে কারেকশন টার্মটা পেলাম 0.5, সেই 0.5টা প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিট থেকে মাইনাস করে দিব, আর প্রত্যেকটা ক্লাসের আপার লিমিটের সাথে 0.5 যোগ করে দিব। মানে কারেকশন টার্মটা প্রত্যেকটা ক্লাসের লোয়ার লিমিটের সাথে মাইনাস করে দিবা, আর প্রত্যেকটা ক্লাসের আপার লিমিটের সাথে কারেকশন টার্মটাকে যোগ করে দিবা। তাহলে দেখো জিনিসটা কি হয়। আমার এখানে কারেকশন টার্ম আসছে 0.5, 30 থেকে যদি আমি 0.5 মাইনাস করি তাহলে আমার চলে আসছে 29.5। আবার 39 এর সাথে যদি আমি যখন 0.5 যোগ করতেছি তখন আমার চলে আসছে 39.5। দেখো তো সবগুলো একই কাজ করছে না? জি ম্যাম, এটা হচ্ছে আরেকটা ওয়ে। এখন তোমাদের কোনটা ভালো লাগছে, প্রথমটা না সেকেন্ডটা? ম্যাম দ্বিতীয়টা তো জোচ্চুরি মনে হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে সব থেকে সোজা, হ্যাঁ ম্যাম, ঠিক আছে? এটা হলো বহুত এইটাই হচ্ছে মানে বেশিরভাগ স্টুডেন্টরা এটাকে প্রেফার করে, কারণ এটা হচ্ছে সহজ ওয়েতে বের হয়ে যায়। ম্যাম আমরা দ্বিতীয়টাই আমরা করব। সেকেন্ডে সবাই প্রেফার করে, কারণ এই যে কিছু তুমি বললে না যে 0 থেকে যদি 4 হয় আগে ক্লাস মাইনাস চলে আসে, তখন আমাদের মধ্যে একটা কনফিউশন চলে আসে যে আমরা কি করব। তখন তুমি এই যে এই কারেকশন টার্মটা বের করে ফেলো, তখন তোমার মধ্যে কোনো কনফিউশনই কাজ করতেছে না, দেবেন। ঠিক আছে? তাহলে এটা গেল আমার ক্লাস বাউন্ডারিজ। কারো কি ক্লাস বাউন্ডারিজে কোনো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে এটা ফ্রিকোয়েন্সি তো আমার যা ছিল তাই থাকবে, যেহেতু এই ক্লাসেরই ক্লাস বাউন্ডারি সেটা বের করছি, ফ্রিকোয়েন্সি সেম হবে। দেখো তুমি ক্লাস 5টা ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে যদি আমি ক্লাস 5 বের করি, সেটা আমি কিভাবে বের করব? সেটা হচ্ছে আপার বাউন্ডারি মাইনাস লোয়ার বাউন্ডারি করলে আমার ক্লাস 5 বের হয়ে যাবে। দেখো ক্লাস 5 কিন্তু সেম হবে। যখন আমি ক্লাস লিমিট বের করছি তখন আমার 10ই ছিল, ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে যখন আমি ক্লাস 5 বের করছি তখনও 10ই হবে। এরপর চলে আসতেছে আমার আরেকটা পোরশন, যেটা হচ্ছে আমার মিড পয়েন্ট। মিড পয়েন্ট আমরা কিভাবে বের করব? দেখো মিড পয়েন্ট বের করার জন্য একটা ক্লাসই কনসিডার করবা, এই ক্লাস, ঠিক আছে? যে ক্লাসে মিড পয়েন্ট বের করবা সেই ক্লাসটাকে কনসিডার করবা। ওই ক্লাসের আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2 করলে মিড পয়েন্ট বের হয়ে যাবে। তাহলে যদি আমি এই ক্লাসের জন্য মিড পয়েন্ট বের করি, মিড পয়েন্টটা কি আসছে? 30 প্লাস 39 ডিভাইডেড বাই 2। আবার যদি এই ক্লাসের জন্য মিড পয়েন্ট বের করি তখন আমার ক্যালকুলেশনটা কি হবে একজন বলো তো? ম্যাম 34.5। আয় বাবা, এই যে এই ক্লাসটা, যে ক্লাসটা আমি জি ম্যাম। হাইলাইট করছি, এইটা 64.5 হবে। কেন হবে, কিভাবে হবে? ম্যাম 60 থেকে 69 ওই যে ডিভাইড বাই 2। 60 প্লাস 69 ডিভাইডেড বাই 2 করলে আমার মিড পয়েন্ট বের হয়ে যাবে, ঠিক আছে? জি ম্যাম।
আচ্ছা, এটা গেল আমার ক্লাসমেট পয়েন্ট। এই পর্যন্ত ডিভাইড ছাড়াও তো মাঝামাঝি পয়েন্টটা তো ম্যাম এটাই, আমি যদি হ্যাঁ। ডিভাইড করতে না যাই তাহলে ম্যাম এটা মাঝামাঝি, যেহেতু মিড পয়েন্ট আমি এটা বসাই দিতে পারবো। এত ফাঁকি বের করার জন্য এটা divide। এত এত ফাঁকিবাজি করতে যাও না, তোমাকে তো একদম ম্যাম ঝামেলা হয়ে রাত কি যাবে। দেখাইতে হবে ম্যাম? রাতটা কি না না দেখাইতে না না হবে? না, সব রাত থেকে দেখাইতে সোজা হবে হয় না। ম্যাম তাহলে ঠিক আছে। মনে মনে সবকিছু যোগফল করে একবার উত্তরটা লিখে দিই। কিশোর, অ্যানসার আমি মনে মনেই দিব, বলছি না আগে ক্লাসে। এইগুলো যে এত ফাঁকিবাজি করা যায়, তো ওই বড় ফাঁকিটাই একবারে দিয়ে দেয়। হুম, এখন দেখো এগুলো সব 10-10 করেই বাড়তেছে আলটিমেটলি। আচ্ছা, এখন আসতেছে, তাহলে আগের পর্যন্ত কোনো সমস্যা নাই, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এরপর আসতেছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি এন্ড পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন। রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি আমরা জানি, পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন কি আমরা সেটা জানি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার জন্য যে ক্লাসের রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, আর পার্সেন্টেজ হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা আমি আর ডেসক্রিপটিভ ভাবে দেখাইলাম না, যেহেতু আমি অলরেডি তোমাদেরকে একবার পড়ায় আসছি। ঠিক আছে, এখন চলে আসতেছে গ্রুপ ডাটার যে গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা। গ্রুপ আমরা যখন কোয়ালিটেটিভ ডাটার জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পড়ছিলাম, আমরা দুইটা পড়ছিলাম না, একটা ছিল বার গ্রাফ, একটা ছিল পাই চার্ট। আর কোয়ান্টিটেটিভ ডাটার জন্য যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মেথড করতে চাই, সেখানে হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে হিস্টোগ্রাম, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন বা শুধু পলিগন। তোমরা কিন্তু মনে করো না যে এই দুইটাই ওয়ে আছে, আরো আছে, কিন্তু বাকিগুলো করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, এজন্য আমি জাস্ট দুইটা রাখছি। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে দেখি ফ্রিকোয়েন্সি পলিগন কি। তোমরা কি স্মুথ ড্রটা দেখতে পাচ্ছো? না ম্যাম, আমরা পিডিএফটা দেখতে পাচ্ছি। আচ্ছা, শুধু পিডিএফটা দেখতে পাচ্ছ, বুঝছি। হিস্টোগ্রাম আঁকার জন্য ওই একই ভাবে আমরা দুইটা এক্সিস কনসিডার করব, একটা হচ্ছে আমার হরিজন্টাল এক্সিস আর একটা হচ্ছে আমার ভার্টিক্যাল এক্সিস। হরিজন্টাল এক্সিসে যখন আমি বার ডায়াগ্রাম ড্র করছিলাম তখন কি বসাইছিলাম, অ্যাকচুয়ালি একটু বলো তো আমাকে, দেখি পড়াশোনা করছো 7 দিনে। কোনটা বুঝি নাই? যখন আমি বার ডায়াগ্রাম ড্র করছি তখন আমি হরিজন্টাল এক্সিস মানে এক্স এক্সিসে কি প্লট করছিলাম? যে ক্লাস নেম গুলা, মানে ক্যাটাগরিজ গুলা। জি ম্যাম, ক্যাটাগরিজ গুলা প্লট করছিলাম, আর ওয়াই এক্সিসে প্লট করছিলাম আমি ফ্রিকোয়েন্সি। এখন আমি হিস্টোগ্রাম ড্র করার সময় আমি আমার যে এক্স এক্সিসে আমি বসাবো হচ্ছে ক্লাস বাউন্ডারিজ। কিশোর মনে হয় এই ক্লাস পাইছো, তাই না? এইটুকু পাইছো আগে? জি, এটা মানে না বুঝে দেখছিলাম। আচ্ছা, এখন তাহলে পুরোটা করো, তাহলে ভালো করে বুঝতে পারবো। তাহলে আমরা এক্স এক্সিসে বসাচ্ছি ক্লাস বাউন্ডারিজ, আর ওয়াই এক্সিসে আমরা বসাবো অ্যাজ ইউজুয়াল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমার ক্লাস বাউন্ডারিজ গুলো ফার্স্ট আমি বসাই। আমার ক্লাস বাউন্ডারি শুরু হয়েছিল মোস্ট প্রবাবলি 29.5 থেকে, আর শেষ হয়েছিল 99.5 এ, তাই না? তাহলে আমি 29.5 থেকে 99.5 পর্যন্ত এখানে প্লট করি। বেশি লিখতেছি না, আমি 2, 3 এভাবে করে যাচ্ছি। তোমরা আবার এরকম ফাঁকিবাজি মাইরো না যে 2, 3, 4, 5, 29.5, 39.5 এভাবেই লিখবা। আর ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট কত ছিল আমাকে একজন একটু বলো না, যদি সামনে শীট থাকে। কোনটা ম্যাম? ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট কত ছিল ওই ডাটা সেটে, মানে সবথেকে বড় ফ্রিকোয়েন্সি কত ছিল? ম্যাম 10। তাহলে আমি 10 পর্যন্ত এখানে নিচ্ছি। তাহলে আমি দেখো 10 তো আমি 11 পর্যন্ত নিলাম। কিন্তু আগের দিনও বলছি যে আমি নরমালি গ্রাফটা মানে যেখানে শেষ হয় ওই জায়গা ছাড়া আর একটু উপরে রাখতে পছন্দ করি, তাহলে গ্রাফ দেখতে সুন্দর লাগে। তো আমি 1 ঘর বেশি নিলাম, যদি আমার 10 এ শেষ হবে আমি 1 ঘর বেশি নিয়ে 11 করে দিলাম। এখন দেখো ডাটা সেটটাতে 29.5 থেকে 39.5 যে ক্লাসের ক্লাস বাউন্ডারি, তার ফ্রিকোয়েন্সি কত? 3 না?
29.5 থেকে 39.5 এর ফ্রিকোয়েন্সি 3 না? দেখো তো, শীট দেখাতে হবে? ম্যাম আচ্ছা, শীটটা দেখাই, দেখো যারা একটু কনফিউশন লাগতেছে কেন 3 আসলো। এই যে দেখো এটাতে 20, কনফিউজ। হ্যাঁ এই যে দেখো 29.5 থেকে 39.5 এর আগের টেবিলটা, 29.5 থেকে 39.5 এর ফ্রিকোয়েন্সি 3 না? জি ম্যাম। এটা তো এই ক্লাসটারই ক্লাস বাউন্ডারিজ, তাই না? সো এটার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে না, এটার ফ্রিকোয়েন্সি 3 হবে। 28 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, এভাবে করে যা ফ্রিকোয়েন্সি ছিল তাই থাকবে, ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না, জাস্ট ক্লাস লিমিটটাকে আমি ক্লাস বাউন্ডারিজে কনভার্ট করতেছি। কেউ কি আমি কিছু- বুঝতেছি না। জি ম্যাম, আমি বুঝতেছি না যে এখানে 3 হচ্ছে, তারপরে তো 1 হচ্ছে, 8 হচ্ছে, 10 হচ্ছে। ম্যাম ফ্রিকোয়েন্সিটা কিভাবে সাজা? এই যে এটা করলা যে, এই টেবিলটা করলা যে, ডাটা সেট থেকে এই টেবিলটা করলা না, তুমি দেখলা না যে 30 থেকে 39 এর মধ্যে আমার এই ডাটা সেটে কয়টা অবজারভেশন আছে? হ্যাঁ তিনটা। কি ছিল? 36, 39 আর 38, তার মানে Yes, ma'am. 30 থেকে 39 এর তিনটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, একই জিনিস তো, Okay, জাস্ট ma'am. আমি এখানে ক্লাস বাউন্ডারিজ ইনক্লুড করছি, কিছু চেঞ্জ হয় না, ওকে ম্যাম। ঠিক আছে? আচ্ছা, 29.5 থেকে 39.5 এর ফ্রিকোয়েন্সি ছিল 3, সো আমি 29.5 থেকে শুরু করলাম, 3 পর্যন্ত গেলাম, 39.5 এসে ক্লোজ করে দিলাম। 39.5 থেকে 49.5 এর ফ্রিকোয়েন্সি কত? মোস্ট প্রবাবলি 1, তাই না? ম্যাম 1। তাহলে আমি এটার মধ্যে কোনো গ্যাপ পাচ্ছি না, আমি একদম লাগানো ভাবে দিয়ে দিলাম। তারপর একটা ফ্রিকোয়েন্সি কত? 49.5 থেকে 59.5 এর ফ্রিকোয়েন্সি 8 মনে হয়। 8 আচ্ছা, তাহলে আমি এখান থেকে শুরু করলাম, 8 পর্যন্ত গেলাম, তারপরে 59.5 এসে ক্লোজ করে দিলাম। তারপর একটা ফ্রিকোয়েন্সি 10, 10 তাহলে 10 পর্যন্ত গেলাম। তারপর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 7, তারপর একটা ফ্রিকোয়েন্সিও 7, তারপর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, তাহলে এই যে গেল। এটাই হলো আমার হিস্টোগ্রাম। এখন দেখো তোমাদের যদি কোশ্চেন আসে বার আর হিস্টোগ্রামের মধ্যে ডিফারেন্স কি, হ্যাঁ কোশ্চেন যদি আসে বার আর হিস্টোগ্রামের মধ্যে ডিফারেন্স কি, দেখো ফার্স্ট ডিফারেন্সটা আমরা পাচ্ছি, বার গ্রাফটা আমার হয় কোয়ালিটেটিভ ডাটার জন্য, তাই না? আর হিস্টোগ্রামটা হয় কোয়ান্টিটেটিভ ডাটার জন্য। কোয়ান্টিটেটিভের মধ্যে। বার গ্রাফে আমরা হরিজন্টাল এক্সিসে ক্যাটাগরিজ প্লট করি, আর হিস্টোগ্রামে আমরা হরিজন্টাল এক্সিসে ক্লাস বাউন্ডারিজ প্লট করি, ঠিক আছে? তারপরে দেখো বার গ্রাফে প্রত্যেকটা বারের মাঝে অ্যাডজেসেন্ট গ্যাপ থাকে, মানে একটা গ্রাফ আর একটা বার আর একটা বার থেকে সেপারেটেড থাকে, কিন্তু আমরা যখন হিস্টোগ্রাম ড্র করতেছি এর মাঝে কোনো ধরনের গ্যাপ থাকবে না। এই গ্যাপটাকে রিমুভ করার জন্যই কিন্তু আমরা ক্লাস বাউন্ডারিজ বের করছি। কে যেন আমাকে জিজ্ঞেস করছিল না যে ক্লাস বাউন্ডারিজ কেন বের করি? এই যে হিস্টোগ্রামটা আমরা ড্র করতেছি, এটার মধ্যে আমি কোনো গ্যাপ রাখবো না, কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে আমি কোনো ধরনের গ্যাপ রাখবো না, সেই গ্যাপটাকে রিমুভ করার জন্যই আমি ক্লাস বাউন্ডারিজ বের করি, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে বার গ্রাফে প্রত্যেকটা বারের মাঝে অ্যাডজেসেন্ট গ্যাপ থাকে, কিন্তু হিস্টোগ্রামে প্রত্যেকটা বারের মাঝে গ্যাপ থাকে না। আচ্ছা, আরেকটা ডিফারেন্স কি হতে পারে, যে বার গ্রাফে আমার প্রত্যেকটা বারের লেন্থ ডিটারমাইন্ড ছিল, তাই না? তার ফ্রিকোয়েন্সি পর্যন্ত ছিল, কিন্তু ওয়াইডটা কিন্তু আমার নিজের ইচ্ছা মতো ছিল, মানে কতটুকু চওড়া হচ্ছে সেটা আমি আমার ইচ্ছা মতো আঁকতেছি। কিন্তু আমি যখন হিস্টোগ্রাম ড্র করতেছি তখন আমার লেন্থ এবং ওয়াইড দুইটাই কিন্তু প্রিডিটারমাইন্ড থাকতেছে, দুইটাই এক লেন্থটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি পর্যন্ত, আর ক্লাস ওয়াইডটা হচ্ছে আমার কি পর্যন্ত বলতো? আমার লেন্থটা তো ফ্রিকোয়েন্সি আবার বলেন। আমি যখন হিস্টোগ্রাম ড্র করতেছি আমার লেন্থটা ফ্রিকোয়েন্সি পর্যন্ত হচ্ছে, তাই না? আর ওয়াইড মানে পাশ কতটুকু হবে সেটা কতটুকু হচ্ছে বলো তো? ক্লাস বাউন্ডারিজ পর্যন্ত, ক্লাস বাউন্ডারিজ পর্যন্ত হচ্ছে আমার ওয়াইডটা। দেখো আমার 29.5 থেকে 39.5 পর্যন্ত ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, তাহলে দেখো আমার লেন্থটাও ফ্রিকোয়েন্সি পর্যন্ত হচ্ছে
ওয়াইটাও আমার ক্লাস বাউন্ডারিজ পর্যন্ত হচ্ছে, তাহলে দুইটাই প্রিডিটারমাইন্ড না? দুইটাই প্রিডিটারমাইন্ড হচ্ছে না? আচ্ছা, কার মাইক্রোফোন থেকে যেন নয়েজ আসতেছে, সে কি কাইন্ডলি একটু মাইক্রোফোনটা অফ করবা? মোস্ট প্রবলি ফয়সালের মাইক্রোফোন। ম্যাম ওয়েটটা কি সেম থাকবে? হ্যাঁ, উইথটা হচ্ছে আমার ক্লাস বাউন্ডারিজ পর্যন্ত হবে, মানে প্রিডিটারমাইন্ড হচ্ছে। দেখো 29.5 থেকে 39.5 আবার একটা বার হচ্ছে, 39.5 থেকে 49.5 পর্যন্ত আমার একটা বার হচ্ছে। তাহলে আমার ওয়াইডটা হচ্ছে প্রিডিটারমাইন্ড হচ্ছে না, ক্লাস বাউন্ডারিজ পর্যন্ত আমি নিচ্ছি। আর লেন্থটা তোমার ফ্রিকোয়েন্সি পর্যন্ত, এটা প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে আমার প্রিডিটারমাইন্ড। এটাই হচ্ছে আমার বার গ্রাফ এন্ড হিস্টোগ্রাম। এরপরে যে গ্রাফটা আসতেছে সেই গ্রাফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন আর সিম্পলি পলিগন। পলিগনের ক্ষেত্রে আমরা সেম ওয়েতে দুইটা এক্সিস ড্র করি। এখানে আমরা হরিজন্টাল এক্সিসে বসাবো মিড পয়েন্ট। আমরা যে মিড পয়েন্ট বের করতেছিলাম সেই মিড পয়েন্টগুলো বসাবো হরিজন্টাল এক্সিসে, আর ভার্টিক্যাল এক্সিসে আমরা বসাবো হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে মিড পয়েন্ট গুলোকে ডট ডিনোট করব। 34.5 থেকে শুরু হয়েছে, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 পর্যন্ত আছে, এটা আমি লিখলাম না। আচ্ছা, 34.5 মিড পয়েন্টের ফ্রিকোয়েন্সি কত? 34.5 যে ক্লাসের, সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? তিন। তাহলে আমি হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে তোমার 3 না, তাহলে 1 2 3 3 এ বসাইলাম। 44.5 যে ক্লাসের ফ্রিকোয়েন্সি, তার যে ক্লাসের মিড পয়েন্ট, তার ফ্রিকোয়েন্সি 1। তারপর একটা 8, তারপর একটা 10, তারপর একটা 7, তারপর 7, তারপর একটা 7, আর তারপর একটা হচ্ছে 4। তাহলে আমি এভাবে বসাইলাম। দেখো প্রত্যেকটা মিড পয়েন্ট এবং তার ফ্রিকোয়েন্সি বরাবর আমি ডট দিলাম। এখন আমি কি করব, এই ডটগুলোকে সিরিয়ালি একটা লাইনের মাধ্যমে কানেক্ট করে দিব। এইভাবে এভাবে কানেক্ট করে দিব। তাহলে এটা হয়ে গেল আমার পলিগন। পলিগনটা কিভাবে হচ্ছে, আমি হরিজন্টাল এক্সিসে বসাচ্ছি মিড পয়েন্ট, আর ভার্টিক্যাল এক্সিসে বসাচ্ছি ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা মিড পয়েন্টের তার ফ্রিকোয়েন্সি বরাবর আমি ডট প্লট করব। প্রত্যেকটা ডট প্লট করা হয়ে গেলে আমি এই ডটগুলোকে একটা স্ট্রেট লাইনের মাধ্যমে সিরিয়ালি কানেক্ট করে দিব। এটাই হচ্ছে আমার পলিগন। কার কোনো সমস্যা আছে? আমি বললাম যে আমার হরিজন্টাল এক্সিসে প্লট করতেছি আমি মিড পয়েন্ট, আর ভার্টিক্যাল এক্সিসে আমি প্লট করতেছি ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা মিড পয়েন্টের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি আর মিড পয়েন্ট বরাবর দেখো আমি ডট দিতেছি, তাই না? 34.5 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, তাহলে 34.5 থেকে শুরু করলাম, আর এখানে ফ্রিকোয়েন্সি 3, এখানে ডট দিলাম। প্রত্যেকটা ক্লাসের জন্য সেম ওয়েতে আমি ডট দিয়ে যাবো। ডট দেওয়া শেষ হলে এই প্রত্যেকটা ডটকে আমি একটা লাইনের মাধ্যমে কানেক্ট করে দিব। এটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি পলিগন। ডটগুলো যখন আমরা মিলাবো একটার সঙ্গে আরেকটা, তখন এই লাইনটা কি একেবারে স্ট্রেট করব নাকি ম্যাম বক্র আকারে? আমি বললাম না সিরিয়ালি করবা, সিরিয়ালি। হ্যাঁ, এটা কি স্কেল দিয়ে যোগ করব নাকি আমি বলতে চাচ্ছি যে একটা থেকে আরেকটায় যখন যাব তখন কি আমরা এই যে দেখো এই গ্রাফটা দেখো, সিরিয়াসে দেখো, এই যে দেখো স্ট্রেট করা, হ্যাঁ স্ট্রেট করা। যদি আমি হাতে আসছি তো আবার মানে মাউস দিয়ে এরকম দিচ্ছে, এরকম স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, সিরিয়ালি যাবা। 34.5 এর পর থেকে 44.5 এর করে সিরিয়ালি যাবা, কিন্তু স্ট্রেট লাইন হবে। এখানে আমি কিন্তু বারবার করতেছি, স্ট্রেট লাইন দিয়ে সিরিয়ালি কানেক্ট করব। এটা গেল। এখন চলে আসতেছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আমি আজকে তোমার থেকে 5 মিনিট সময় বেশি নিব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিছুই না, জাস্ট ফ্রিকোয়েন্সিগুলোকে গ্র্যাজুয়ালি যোগ করতে করতে যাওয়া। কেমন দেখো, এই যে এইটা যে ক্লাস লিমিটটা না, এটা
দেওয়ার দরকার নেই, আর এটা ভুলও আমি লিখছি। দেখো 30 থেকে 39, এরপর একটা 40 থেকে 49 আসলো। আমি মোস্ট প্রবাবলি কপি পেস্ট করছি, এজন্য আমার এইগুলো সব 30 হয়ে গেছে। তো এই ক্লাসটা এইটা তোমাদের লেখার দরকার নেই, এটার পরে ক্লাস ফ্রিকোয়েন্সি দিয়ে দেবো, দেন সরাসরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেবো। ঠিক আছে, তাহলে দেখো 30 থেকে 39.39 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 3। সিন্স এটার আগে আমার আর কোনো ক্লাস নাই, তো এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও হবে 3। এরপরে দেখো 40 থেকে 49 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমি কি করব, এর আগে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসের ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সির সাথে আমি যোগ করে দিব। তাহলে দেখো এটার আগে আমার ফ্রিকোয়েন্সি কত ছিল? 3 ছিল না? শুধু 3 ছিল, আর ছিল না। এই জন্য আমি কি করব, 3 + 1, তাহলে আমার এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে গেল। আর তোমাদের কিন্তু এই যোগ করাগুলো দেখাইতে হবে না, জাস্ট ভ্যালুগুলো বসাই দিতে। এখন আমাকে বলো 70 থেকে 79 এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে গেলে আমি কি করব? এগুলো মানে এই ক্লাসের ফ্রিকোয়েন্সির সাথে, মানে যে ক্লাসের 2 + 7 হ্যাঁ, যে ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমি বের করবো সেই ক্লাসের ফ্রিকোয়েন্সির সাথে আগের ক্লাসের সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করবো। এই একটা। আর সব থেকে সহজ উপায় হচ্ছে, তুমি যদি এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে চাও, এই ক্লাসের ফ্রিকোয়েন্সির সাথে তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে যোগ করে দাও। কারণ ওগুলো তো আগেরগুলো যোগ করাই থাকে, তাই না? আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে যে ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবো তার ফ্রিকোয়েন্সিকে যোগ করে দাও, সরাসরি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি চলে আসবে। এখানে কারো কোনো সমস্যা হচ্ছে নাকি বলো? আচ্ছা, এখন আসছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ পার্সেন্টেজ বের করা। আমরা যখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করছিলাম তখন আমরা কি করছিলাম, যে ক্লাসের রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতেছি সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, তাই না? কিন্তু এখন আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতেছি, জাস্ট ফ্রিকোয়েন্সির জায়গায় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে বসাই দেব। যেমন ধরো 60 থেকে 69, হ্যাঁ, এটার ফ্রিকোয়েন্সি তো ছিল 10, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত ছিল? 22। তাহলে আমার কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি হবে? কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। দেখো আমরা কিন্তু মানে হেডিংয়ে হিন্ট দিচ্ছি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করবো। তার মানে আমার হচ্ছে 22 ডিভাইডেড বাই 40। তাহলে আমি কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। দেখো এখানে বলছি 22 ডিভাইডেড বাই 40, এটা হচ্ছে 0.55। আর একটা জিনিস, এখানে এটা 40 হবে, হ্যাঁ, এটা জিরোটা মিসিং হয়ে গেছে। 40 হবে, 40 ডিভাইডেড বাই 40 সমান হচ্ছে 1। যেহেতু 90 থেকে 99 এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমার 40, তো এটা যখন আমি কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবো তখন কি হবে? 40 ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে 40, এটা সম্পূর্ণ হচ্ছে 1। আর কিউমুলেটিভ পার্সেন্টেজ কিভাবে বের করবো? জাস্ট কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। সেম প্রসিডিউর, ওখানে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, এতটুকু থেকে আর কোনো সমস্যা শুনে কি বলবো? 40 কোন 40? লসাগুটা না গসাগুটা, নিউমারেটর না ডিনোমিনেটর, কোনটা বলতেছো? নিচের যে 40 দিচ্ছি, নিচে যে 40টা দিচ্ছি, এটা টোটাল নাম্বার অফ অবজারভেশন। মানে তুমি যখন এই ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করবা তোমার দেখো 40 আসতেছে, এই 40টা বসতেছে। আমি কি বলছিলাম, রিলেটিভ ফ্রিকোয়েন্সি যেই ক্লাসে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবা ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি সবগুলোকে যোগ করলে যেটা আসবে সেটা আমার টোটাল ফ্রিকোয়েন্সি, তাই না? ওভাবেই 40 আসছে। ম্যাম, আমি কি সব টেবিলের ক্ষেত্রে কি আমি টোটাল ফ্রিকোয়েন্সিটা লিখতে হবে? হ্যাঁ, লিখতে তো হবে। তুমি যে টেবিলের নিচে লিখে দিবা টোটাল, বলছিলাম না যে ফ্রিকোয়েন্সি টোটালটা তোমাকে টেবিলে দেখাতে হবে। এখানে নিচে দেখাই দিবা টোটাল লিখে ফ্রিকোয়েন্সি টোটালটা দেখাই দিবা ওই ইয়াতে, যখন তুমি নিজে টেবিল করবা তখন। ঠিক আছে? আরেকটা কথা, কলিজনটা আমি যখন বের করবো বা ওই ক্লাস বাউন্ডারি যেটা বের করবো তখন সেখানে আমরা কি ওই যে ইয়াটাকে লিখতে হবে, থিওরিটাকে লিখতে হবে? না না না, জাস্ট টেবিল করবা। আমরা শুধু যে কোশ্চেন দেখে পুরো টেবিলটা করলেই তো হবে না?
হ্যাঁ থিওরি নেই বলে থিওরি হচ্ছে আমি দিছি, কারণ অনেক সময় দেখা যায় যে টিচারের কোনো মাথা ঢোকে না, নিজে বলে মাথায় ঢোকে। তোমরা যদি পড়লে বুঝতে পারো সেজন্য আমি হচ্ছে ডেসক্রিপটিভ ভাবে লিখে দিচ্ছি। অনেক সময় দেখা যায় পরীক্ষার আগের রাতে মনেও পড়ে না ম্যাডাম বা স্যার কি বলছে, এজন্য একটু ডেসক্রিপটিভ ভাবে লিখা যাতে তোমরা পড়ে বুঝতে পারো। তোমরা শুধু গ্রাফটাই আঁকবা আর কিছু করবা না। জি ম্যাম। এটা আমার সাথে হতে আসলে আমি টিচারের পড়া আমার সাথে বলতে পারতাম না, আমার নিজে করতে হতো। কারো পড়াই বুঝতাম না, আমার এই হোল লাইফে আমি কারো পড়া বুঝতাম না, নিজে পড়তাম ওইটাই বুঝতাম। এটা ভালো। এই জন্যই তো ভালো লাগে আপনার ক্লাসগুলো। কি হ্যাঁ কি সায়েন্টিস্টের মধ্যে পড়ে যে আপনাদের ক্লাস কারোটা বুঝতেন না নিজে আমার না না আমার এটা বলতে গেলে আমার নিজের একটা সাইকোলজিক্যাল প্রবলেম। আমার মনে হয় কেউ আমাকে বুঝবে না, আমি বুঝি না যে কোনো জিনিসই আমি দেখা যায় নিজে ঘাটাঘাটি করতে পছন্দ করি। কোনো ধরনের যদি টেকনোলজিক্যাল কোনো জিনিস হয় আমি ওই যে ওইটা মানে ওইটা ওপেন করে আমি নিজে দেখি যে কোন জায়গায় কি আছে। কেউ বললে আমার একটা বিরক্ত লাগে, আমার কাছে মনে হয় লোকটা বেশি পণ্ডিত আমাকে বুঝে গেছে। আমি নিজে দেখি, না পারলে আমি জিজ্ঞেস করি যে এটা কেন হলো, এর আগে আমি কাউকে কখনো জিজ্ঞেস করি না। নিজে নিজে চেষ্টা করি করা যায়। ম্যাম এখানে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং সবার উপরে কথা বলো, একজন করে বলো। হ্যাঁ বল। আচ্ছা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং যে পার্সেন্টেজ এগুলো তো কিভাবে করতে হয়, কিন্তু আমরা এগুলো কেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তুমি বের করবা এই যে আমি এখন যে গ্রাফিক্যাল মেথডসটা করবো বোঝায় এটার জন্য। আবার ধরো তোমাকে কোয়েশ্চেনে বলে দিতে পারে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করো, আমি তোমাদের কোয়েশ্চেনগুলো করবো, আমাদের টাইম নাই তো এই জন্য আমি আগে শেষ করে তারপর 5 মিনিট টাইম নিয়ে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো বলে দিব যে কোনটুকু কোয়েশ্চেন আসলে কতটুকু করবা কতটুকু টেবিল হবে এটা সব আমি বলে দিব, টেনশন নিও না। আমি এই জন্য 5 মিনিট টাইম চাইছি, আগে আমি এটা একটু শেষ করি তারপর। তাহলে ও জায়গা হচ্ছে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য যেই গ্রাফিক্যাল মেথডসটা ইউজ করব সেটা হচ্ছে আমার ও জায়গা। ঠিক আছে, ও জায়গার ক্ষেত্রে আমি কি করব, আমার যে হরিজন্টাল এক্সিসে আমি আপার লিমিটকে প্লট করব। আপার লিমিট কোনগুলো, আমি এই যে ক্লাসগুলো নিলাম এই ক্লাসগুলোর যে হাইফেনের ডান দিকে যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আমার আপার লিমিট, তাই না? এই আপার লিমিটগুলোকে আমি হরিজন্টাল এক্সিসে বসাবো। আর ভার্টিক্যাল এক্সিসে কি বসাবো, যেহেতু আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছি তো আমার ভার্টিক্যাল এক্সিসে বসবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যদি ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতাম তখন আমি ফ্রিকোয়েন্সি বসাতাম, যদি আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছি তো আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিব। এখানে আমার হাইয়েস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, তাই না? 3 থেকে শুরু হবে 40 তে শেষ হবে, আর আপার লিমিট হচ্ছে 39 থেকে 99। আচ্ছা আমরা গ্রাফটা দেখি। তাহলে আমি কি বলছি, এক্সিসে বসাবো হচ্ছে আপার লিমিট। আমার আপার লিমিট শুরু হচ্ছে 39 থেকে 99 পর্যন্ত, তাই না? আর আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট হচ্ছে 40। এখন আমি যদি এক এক করে নিতে চাই ওটা তো মানে পুরো তাল গাছ হয়ে যাবে, তো আমি এক এক করে নিব না, আমি 5 করে নিব। ঠিক আছে, তোমাদের ইচ্ছা মতো তুমি নিতে পারো। 5, 10, 15, 25, আর লাস্টটা হচ্ছে আমি একটা ঘর বেশি নিলাম 45। আচ্ছা এখন আমি কি করব, এটা একদম সিমিলারলি পলিগনের মতো কাজ করে। ঠিক আছে, কিভাবে 39 যেটা ছিল 39 যে ক্লাসের আপার লিমিট সেটার আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত ছিল? 3 ছিল না 39 এর জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 3 ছিল। তাহলে আমি 5 এর একটু নিচে দিলাম। এখন 49 এর জন্য আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত ছিল? 4 ছিল। তাহলে আমি 3 এর একটু উপরে দিলাম, 5 এর একটু নিচে দিলাম, গেল। ঠিক আছে, 59 এর জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত ছিল? 12 ছিল। 12 ছিল। আচ্ছা তাহলে 10 এবং 15 মাঝামাঝি দিলাম। 69 এর জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত ছিল? 69 এর জন্য ছিল 22 ছিল।
22, তাহলে 25 এবং 22 এর মাঝামাঝি। 79 এর জন্য 29 ছিল 29। 29, আচ্ছা তাহলে 7 এ হচ্ছে 29 মানে 30 এর একটু নিচে বসবে। আচ্ছা 89 এর জন্য 36। তাহলে হচ্ছে 35 এর উপরে বসবে। আচ্ছা আর লাস্টটা হচ্ছে 40, তার মানে একদম 40 পর্যন্ত যাবে। আচ্ছা দেখো আমি সবগুলো ডট দিয়ে ফেললাম না, এখন আমি এটাকে স্ট্রেট লাইনের মাধ্যমে কানেক্ট করে দিব। একই সিমিলার ওয়ে, জাস্ট ওইখানে ফ্রিকোয়েন্সি নিচ্ছ, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিচ্ছ, আর হরিজন্টাল এক্সিসের জিনিস চেঞ্জ হবে। এসে ড্র করে দিলাম, এটাই হচ্ছে আমার ওজাই। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যেহেতু আমি ফ্রিকোয়েন্সি গুলাকে ছোট থেকে বড় আকারে আসতেছি, মানে উপর থেকে যোগ করতে করতে আসতেছি, তার মানে উপরেটা হবে আমার সব থেকে ছোট আর নিচেরটা হবে বড় না, আর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি গুলো বাড়তে থাকবে। দ্যাটস ওয়াই তুমি যখন ওজাই ড্র করবা, ওজাইকে দেখবা তোমার আপওয়ার্ড কার্ভ হবে, মানে উপরের দিকে কার্ভটা যেতে থাকবে, নিচের দিকে কিন্তু আসবে না। ঠিক আছে, ওজাইটা তোমার আপওয়ার্ড কার্ভ হবে। হ্যাঁ বলো। এতক্ষণ পর্যন্ত যতটা গ্রাফ পেয়েছেন সবগুলা গ্রাফের হরাইজন্টালে ছিল ফ্রিকোয়েন্সি আর নিচে ছিল, হরিজন্টালে না ভার্টিক্যালে ছিল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ ভার্টিক্যালে ছিল ফ্রিকোয়েন্সি, আর এইটার ক্ষেত্রে ওজাইবে আসা হয়েছে যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কারণ আমি মানে যে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছি, এখানে তো আমি ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতেছি না, এই জন্য আমি এখানে ফ্রিকোয়েন্সি দিতে পারবো না, এখানে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিব। ঠিক আছে, এটা এক্সেপ্টেবল কেস, এটা মাথায় রাখবো। আচ্ছা ওজাইফ গেল, এখন আসতেছে হিস্টোগ্রামের শেপ। ঠিক আছে, শেপটা কিরকম? আমার 3 ধরনের শেপ হতে পারে, একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে স্কিউড, আর একটা হচ্ছে ইউনিফর্ম অথবা রেক্টেঙ্গুলার। সবার আগে আমি ইউনিফর্মটা বলি, এটা এক লাইনে বলে দিব, সোজা। ইউনিফর্মটা হচ্ছে যখন আমার প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি সেম হবে। কিভাবে দেখো, এই যে দেখো আমার এখানে এক একটা ক্লাসের জন্য এক একটা ফ্রিকোয়েন্সি আসছে না? যদি এমন হইতো যে প্রত্যেকটা ক্লাসের জন্য আমার ফ্রিকোয়েন্সি 3 আসতেছে, মানে প্রত্যেকটা ক্লাসে আমার 3টা করে অবজারভেশন আসছে, তখন সবগুলো ক্লাসের ফ্রিকোয়েন্সি সেম হইতো না? জি ম্যাম। ম্যাম ম্যাম এইখানে ওজাইবে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। যে আমাদের কোনো ডাটা বা যে কোনোটা কিছু আমাদের আগের যে প্রিভিয়াস যে ডাটা যেটা থেকে আমরা করছি ওটাকে কিছু না কিছু বিশ্লেষণ করে বা বোঝানোর চেষ্টা করে যে আমরা ওখানে ওইটা করছি, এটা দ্বারা শর্টকাটে বা তোমাকে একটা মডার্ন ভাবে বোঝানো হচ্ছে যে এই জিনিসটা। কিন্তু ওদের একটা দিয়া দিলাম ফ্রিকোয়েন্সির যে দিয়া কি বলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি যে জিনিসটা করলাম, মেইনলি জিনিসটা আমরা করলাম কি একটা চার্ট থেকে কিন্তু ওই জিনিসটা তৈরি করলাম। কিন্তু এখানে সে কি বোঝাচ্ছে তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা? মানে আমি কোশ্চেনটা বোঝাতে পারছি? না আমি বুঝি নাই, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা কেন বের করলাম এটা হ্যাঁ, বলতেছো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমাদের কি দেখাচ্ছে? বের করলাম, এর থেকেও বের করলাম সেটা তো আছে, কিন্তু তার থেকে বড় হচ্ছে কি দেখাচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদেরকে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করার ক্ষেত্রে আমরা কি করতেছি, যে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি গুলোকে আস্তে আস্তে যোগ করে করে আসতেছি, তাই না? না সেটা তো হ্যাঁ সেটা দেখছি। আমি একটা কার্ভ আঁকবো, যে কার্ভটা হচ্ছে আমাকে আপওয়ার্ড কার্ভ শো করবে। আমি যখন বাকি যে কার্ভগুলো দেখতেছিলাম, দেখো এখানে যেসব কার্ভগুলো দেখতেছিলাম সেগুলো কিন্তু আপওয়ার্ড ছিল না, মানে সেটা হচ্ছে বিভিন্ন ভঙ্গিতে সেটা আসছিল। হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি কত ছিল সেইটাই শুধুমাত্র, হ্যাঁ মানে এইটায় কয়টা 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 করে ছিল। আর এখানে হচ্ছে সে সংখ্যাটার যে এইটা মেইনলি, যেহেতু 99 উপরের দিকে, সে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে, কিন্তু ওটা না, এটা উপরে উঠলো, কিন্তু এটা দিয়ে আমার কি জিনিসটা বুঝাচ্ছে? এই চারটা থেকে আমার কি বুঝাচ্ছে, কেন বা কি জিনিস? আচ্ছা কেন বা কি জিনিস, এটা আমি যেহেতু শুধু তোমার একটা কোশ্চেন, বাকিদের কারো কোশ্চেন আছে এটা নিয়ে? না ম্যাম। ওজাইফ ম্যাম এটা কি জিনিস, মানে ওজাইফটা ম্যাম কি? ওজাইফটা কি? ওজাইফটা তো একটা কার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির জন্য একটা কার্ভ। তুমি এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডেফিনেশনটা পড়ো, কোনটা কেন করতেছে সেটার কোনো মানে ডেসক্রিপশন কিন্তু এসব জায়গায় দেওয়া থাকে না। এটা নরমালি দেখা যায় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা করি যখন আমরা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যালুস মানে করি, মানে থেকে মানে শুরু থেকে যখন আমরা ফ্রিকোয়েন্সিগুলোকে সাম করতে থাকি তখন আমরা সেটাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বলি। ঠিক আছে, কিন্তু কেন করে সেটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না, আর যেটাকে ডেসক্রাইব করতে গেলেও আমার অনেক টাইম লাগবে। তো যেহেতু ওরা একটা ক্লাস পায়, আমি ওদেরকে আগে একটু পড়াটা শেষ করে নিই, তারপর আমি তোমাকে বুঝাচ্ছি। ওকে ঠিক আছে, যেহেতু কোয়েশ্চেনটা তোমার, আমি তোমাকে পরে বোঝাচ্ছি, আগে আমি ওদেরটা শেষ করে নিই, ওরা একটা ক্লাস পায়।
সপ্তাহে। তো এখানে কি হচ্ছে, আমার হিস্টোগ্রামটাতে আমি বলছি যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত তার হাইট থাকে, তাই না? ফ্রিকোয়েন্সি পর্যন্ত যেহেতু হাইট থাকে, তো হচ্ছে আমি ধরলাম যে আমার সবগুলা ক্লাসের ফ্রিকোয়েন্সি সেম। যদি আমার সবগুলা ক্লাসের ফ্রিকোয়েন্সি সেম থাকে, ইন দ্যাট কেস আমার হিস্টোগ্রামের হাইটটা সেম হবে না সবগুলো বারের, যেহেতু আমার হিস্টোগ্রামের প্রত্যেকটা বারের লেন্থ থাকে তার ফ্রিকোয়েন্সি পর্যন্ত। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, তাহলে কি বলছিলাম যে আমি যদি চিন্তা করি যে আমার প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি সমান, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের ফ্রিকোয়েন্সি সমান, সেক্ষেত্রে আমি যদি হিস্টোগ্রাম ড্র করতে চাই, আমার প্রত্যেকটা বারের লেন্থ একই হাইটের হবে না? জি ম্যাম। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এজন্য আমার এই ক্ষেত্রে যে হিস্টোগ্রামটা হচ্ছে সেটাকে আমি বলতেছি ইউনিফর্ম অর রেক্টেঙ্গুলার হিস্টোগ্রাম। ঠিক আছে, তোমাদেরকে নামানোর সময় হচ্ছে, মানে 2-3 মিনিট দেওয়া যাবে? জি ম্যাম, দেওয়া যাবে 2-3 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাস্ট 2 মিনিট লাগবে আমার। আচ্ছা, তাহলে দেখো, আমি যখন সিমেট্রিক মানে আমি তো বললাম যে 3টা মানে ক্যাটাগরিজ আছে, একটা হচ্ছে সিমেট্রিক, একটা স্কিউড, আর একটা হচ্ছে ইউনিফর্ম, তাই না? ইউনিফর্মটা আমরা দেখলাম যখন আমার হিস্টোগ্রামের বারের লেন্থগুলো সেম হবে, তখন আমার ইউনিফর্ম বা রেক্টেঙ্গুলার হিস্টোগ্রাম হয়ে যায়। এখন আমি দেখি সিমেট্রিকটা কিভাবে হয়। ফার্স্টে আমরা দেখি সিমেট্রিক কার্ভ কেমন হয়। সিমেট্রিক কার্ভটা হয় এরকম, ঠিক আছে? এই দুই পাশে এগুলোকে আমরা টেইল বলি, টেইলগুলোর লেন্থ আর হচ্ছে মাঝখানে যে পোর্শনটা থাকে সেটা একদম ইউ এর মতো হয়। এটা এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে, ঠিক আছে? দুইভাবেই হতে পারে। সো আমি যখন সিমেট্রিক হিস্টোগ্রাম ড্র করব, সবসময় মনে রাখবা সিমেট্রিক হিস্টোগ্রামের ক্ষেত্রে আমার বারের সংখ্যা থাকবে বেজোড়। কখনো জোড় সংখ্যক বার নিয়ে হিস্টোগ্রাম হবে না, বারের সংখ্যা সবসময় বিজোড় হবে। এই যে ফার্স্টে আমি এটার জন্য ড্র করতেছি, হ্যাঁ, আমি মাঝখানে যে বারটা ড্র করলাম সেটা দিলাম হাইয়েস্ট থেকে, তারপরে আমি দুই পাশে দুইটা বার ড্র করব যেটা হবে সেম হাইটের, ঠিক আছে? তার দুই পাশে আমি আবার দুইটা বার ড্র করব যে দুইটাই হবে সেম হাইটের। তার দুই পাশে ধরো আমি আরো দুইটা ড্র করলাম, সেই দুইটাও হবে সেম হাইটের, ঠিক আছে? এই যে ড্র করলাম। এখন আমি যদি এটার উপর দিয়ে কার্ভ ড্র করি, দেখো প্রত্যেকটা এভাবে করে ড্র করে দিই, সেটা সিমেট্রিক কার্ভ হচ্ছে না? জি ম্যাম। সিমেট্রিক কার্ভটা কি আরেকটা বোঝা সহজ উপায় হচ্ছে, সাপোজ ধরো তুমি একটা কাগজে সিমেট্রিক কার্ভ ড্র করলা, দেন তুমি সেটা একটা মাঝ বরাবর কাগজটাকে ভাঁজ করে দিলা। ভাঁজ করার পর তুমি দেখবা এই পোর্শনটার উপর পুরোপুরিভাবে মিশে যাবে, মানে একটা পোর্শন আরেকটা পোর্শনের মিরর ইমেজ হবে, ঠিক আছে? জি ম্যাম। মিরর ইমেজ হলে সেটা হবে আমার সিমেট্রিক কার্ভ। আর এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে যদি হিস্টোগ্রাম ড্র করতে চাই, সেক্ষেত্রে আমার হিস্টোগ্রামটা হবে এরকম। প্রথমটা হবে একদম ছোট, তারপরে দুইটা হবে সেম হাইটের, তারপরে দুইটা হবে সেম হাইটের, তারপরে দুইটা হবে সেম হাইট, ঠিক আছে? দেখো এখন আমি যদি কার্ভ ড্র করি, কার্ভটা সিমেট্রিক হচ্ছে না? জি ম্যাম। এগুলো হচ্ছে সিমেট্রিক কার্ভ, ঠিক আছে? সিমেট্রিক কার্ভটা আমাদের ওই স্মৃতিসৌধের মতো। হ্যাঁ, কাইন্ড অফ। আচ্ছা, এরপরে আস্তে আস্তে আমার স্কিউড। স্কিউড আবার দুই ধরনের হয়, একটা হয় পজিটিভলি স্কিউড, একটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। পজিটিভলি স্কিউড থেকে আমি সাপোজ ধরো আমি যদি একটা নাম্বার লাইন ড্র করি, আমি যখন নাম্বার লাইনের ডান দিকে যাই তখন আমার নাম্বারগুলো আস্তে আস্তে বাড়তে থাকে না? জি। আর যখন বাম দিকে যাই তখন আস্তে আস্তে ছোট হতে থাকে। সাপোজ ধরো এটা যদি আমার 0 হয়, এখানে আমার প্লাস ভ্যালুস আসবে, এখানে আমার মাইনাস ভ্যালু আসবে, তাই না? তো দেখো আমার ডান দিকে সব প্লাস ভ্যালুস মানে যেগুলো আমার বড়, আর বাম দিকে হচ্ছে আমার নেগেটিভ ভ্যালুস থাকে মানে যেগুলো ছোট। এটা জাস্ট ইমাজিন করো, আবার প্লাস মাইনাস চিন্তা করো না, ঠিক আছে? এখন দেখো পজিটিভলি স্কিউডের ক্ষেত্রে কি হয়। পজিটিভলি স্কিউডের ক্ষেত্রে আমার পিক পয়েন্টটা থাকে বাম দিকে, আর টেইলটা ডান দিকে আস্তে আস্তে এভাবে বাড়তে থাকে। যখন তোমার টেইলটা ডান দিকে বাড়তে থাকবে তখন তুমি বুঝবা সেটা পজিটিভলি স্কিউড, মানে পজিটিভের দিকে টেইলটা আস্তে আস্তে বাড়তেছে। আর যদি আমার কার্ভটা ডান দিকে পিক পয়েন্ট হয়ে বাম দিকে মানে কম ভ্যালুর দিকে আস্তে আস্তে টেইলটা বাড়তে থাকে,
তখন হয়ে যাবে আমার নেগেটিভলি স্কিউড। কি বললাম? আমার টেল, তুমি টেল দেখে বুঝবা যেটা কি পজিটিভলি স্কিউড না এটা নেগেটিভলি স্কিউড। যদি আমার টেলটা ডান দিকে বাড়তে থাকে তখন সেটা হবে আমার পজিটিভলি স্কিউড, আর টেলটা যদি বাম দিকে বাড়তে থাকে তখন সেটা হবে নেগেটিভলি স্কিউড। ঠিক আছে, আমরা ইয়াটা দেখি, হিস্টোগ্রামটা দেখি। এটা দেখো আমার এখানে কি হচ্ছে, ডান দিকে আমার যে বারগুলো আছে, বারগুলো আস্তে আস্তে ছোট হয়ে বারের সংখ্যা বৃদ্ধি হচ্ছে না। এখানে একটা বার ছিল, পিক পয়েন্টের পরে খেয়াল করবা, এটা তো আমার হাইস্ট মানে পিকের বারটা। তার বাম দিকে দেখো জাস্ট একটা বার আছে, আর ডান দিকে দেখো বারগুলো আস্তে আস্তে ছোট হচ্ছে এবং বারের সংখ্যা বেশি। আমি যদি এটা দিয়ে কার্ভ ড্র করি সেটা পজিটিভলি স্কিউডের মতো হবে না? ম্যাম হ্যাঁ, তাহলে ম্যাম ওই যে বাম পাশে যে বারটা আছে সেটা তো ছোট, আর ডান পাশে যেটা আছে সেটা বড় থেকে আস্তে ছোট হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ ফ্রিকোয়েন্সি। নেগেটিভ কোনটা ম্যাম? এই যে আপনি যেটা দেখাচ্ছেন সেটা ডান পাশেরটা। হ্যাঁ, ডান পাশেটা, ডান পাশে বারের সংখ্যাগুলো বাড়তেছে আর দেখো ছোট হচ্ছে আস্তে আস্তে। জি ম্যাম। আর এখানে দেখো আমার বারের সংখ্যা, হ্যাঁ বলো ম্যাম, এটার প্রথমটা তো ছোট। হ্যাঁ ছোট হোক, সমস্যা নাই তো। এইটার থেকে ছোট দেখো এই পাশেরগুলা। যখন দেখবে তুমি ডান দিকের বারের সংখ্যা বেশি, ফার্স্টে দেখবা ডান দিকে বারের সংখ্যা কত, ডান দিকে বারের সংখ্যা বেশি এবং ডান দিকের বারগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমি যদি এভাবে কার্ভ, এখান থেকে তো কার্ভ ড্র করবো তাই না, কার্ভ ড্র করা যদি শুরু করি এইভাবে গিয়ে দেখো এইভাবে করে আস্তে আস্তে এইভাবে বেড়ে যাচ্ছে, তাহলে আমার টেইলটা ডান দিকে আসতেছে না? জি ম্যাম। টেইলটা যেহেতু আমার ডান দিকে আসতেছে সো এটা হচ্ছে আমার পজিটিভলি স্কিউড। আর এই ক্ষেত্রে দেখো আমার বাম দিকে আমি কোনো বারই দেই নাই, বাম দিকে বার থাকলেও কোনো সমস্যা ছিল না। বাম দিকে হয়তো একটা বার থাকতো বা দুইটা বার থাকলেও দেখো এখানে ডান দিকে তিনটা বার এবং বারগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, নিচের দিকে আসতেছে। দেখছো, আমি যদি কার্ভ ড্র করি এইটা এইভাবে এইভাবে করে বাম দিকে বাড়তে থাকবে। এজন্য আমরা এটাকে বলতেছি নেগেটিভলি স্কিউড অথবা স্কিউড টু দ্য লেফট হিস্টোগ্রাম। ম্যাম সেক্ষেত্রে ম্যাম ক্লাস বাউন্ডারির যে আমার যে বারগুলা করা হয়েছে সেগুলো সেখানে তো আমার কোনো ফ্রিকোয়েন্সি মেইনটেইন করা হয়নি। কোথায়? আমি যে বারগুলা আঁকলাম এই যে ক্লাস বাউন্ডারিতে, সেক্ষেত্রে তো আমার কোনো ইয়া হয় নাই যে সিমেট্রিকের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি তো। এখানে তো আমি তোমাদেরকে एग्जांपल দিচ্ছি, মানে পজিটিভলি স্কিউড বা স্কিউড টু দ্য রাইট হিস্টোগ্রামটা কেমন হবে, স্কিউড টু দ্য লেফট হিস্টোগ্রামটা কেমন হবে সেটার জাস্ট ফেজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যখন এভাবে হিস্টোগ্রাম ড্র করবা, হ্যাঁ সাপোজ ধরো হিস্টোগ্রাম ড্র করলাম, আমি যখন দেখতেছি এটা একটা শেপের মধ্যে চলে আসতেছে, জি ম্যাম, ঠিক আছে, তখন আমি কি করব, তোমাকে হয়তো জিজ্ঞেস করবো যেমন এইটা আমি আসলে কোনো শেপের মধ্যে ফেলতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু যদি আমি দেখি যে সরাসরি এটা কোনো একটা শেপের মধ্যে পড়ে যাচ্ছে, আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি যে হিস্টোগ্রামটা ড্র করলে এটা কি পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড, ঠিক আছে, তখন তোমাকে বলতে হবে যে এটা পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড। যেমন এইটা যদি আমি চিন্তা করি, এই গ্রাফের কথা যদি আমি চিন্তা করি, দেখো আমার এই দুই সাইডে তিনটা তিনটা করে বার আছে, হ্যাঁ, কিন্তু আমি যদি এখান থেকে বার রাখতে চাই, সাপোজ ধরে এইভাবে আমি শুরু করলাম, নিচে গিয়ে আবার একটু উপরে উঠে আবার নিচে নামতেছে, আমি এটাকে পজিটিভলি নেগেটিভলি স্কিউড বলতে পারি, কারণ দেখো আমার নেগেটিভলি স্কিউডের যে বারগুলা পজিটিভ, এই পজিটিভ মানে ডান দিকের থেকে বাম দিকের বারগুলা কিন্তু আমার ছোট, যখন শেষের দিকে আসতেছে আমি এটাকে পজিটিভলি নেগেটিভলি স্কিউড বলতেছি। অনেকে হয়তো বা এটাকে বলবে না ম্যাডাম এটা আমি নেগেটিভলি স্কিউড করব, কারণ হচ্ছে আমার এখানে আবার নিচু হয়ে উপরে আসতেছে, এজন্য অনেকে মনে করতে যে না এটা পজিটিভলি স্কিউড হয়তো হবে, কিন্তু দেখো আলটিমেটলি আমার এই যে লাস্টে যে বারগুলো আসতেছে এই বারগুলো কিন্তু এই বারগুলো থেকে ছোট হাইটে, সো আমার কিন্তু আলটিমেটলি এটা নেগেটিভলি স্কিউডই হচ্ছে, নিচে থেকে উপরে বাড়লেও এটা নেগেটিভলি স্কিউড হচ্ছে, কারণ আমার লাস্ট বারটাও ডান দিকের বারের থেকে ছোট। কিন্তু অনেকের কাছে হয়তো মনে হবে যে এটা নিচে থেকে উপরে আসতেছে, এটা কি হইলো, ম্যাডাম তো এরকম কোনো বাদ দেয় নাই, সো আমি হয়তো এটার ক্ষেত্রে জিজ্ঞেস নাও করতে পারি, কিন্তু আমি যখন দেখতেছি যে এরকম একটা ফিগার চলে আসতেছে, কারণ তোমাদের কোশ্চেন দেওয়ার আগে তো আমি সলভ করব, আমি যদি দেখি সুন্দর একটা ফিগার চলে আসতেছে এরকম সিমেট্রিক হইতেছে বা এরকম পজিটিভ বা নেগেটিভলি স্কিউড হচ্ছে, তখন আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি যে হিস্টোগ্রামটা ড্র করলে ডাটা থেকে সেই হিস্টোগ্রামটা কি পজিটিভলি স্কিউড নেগেটিভলি স্কিউড না হিস্টোগ্রাম, তখন কিন্তু তোমাকে অ্যানসার দিতে হবে। ওই অ্যানসার দেওয়ার জন্যই এইগুলা বোঝানো।
এটা জাস্ট জি, ma'am। নরমালি একটা ড্র করা, এটা কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি মেইনটেইন করে কোনো ক্লাস বাউন্ডারিজ মেইনটেইন করে আমি ড্র করি নাই। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেখো আর 1 মিনিট কি দেওয়া যাবে নাকি তোমার জি, নাম ma'am। সময় হয়ে গেছে? না ম্যাম, এক মিনিট, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনগুলো আমি একটু যদি সাপোজ বলে যে কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফর দ্য ডাটা, তখন তো তুমি শুধু এইটাই আঁকবা, তাই না? দেন জি, ma'am, তোমাকে শুধু যদি frequency। হ্যাঁ, দেন তোমাকে যদি বলে যে কনস্ট্রাক্ট আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এন্ড ড্র আ হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম আঁকার জন্য তোমার ক্লাস বাউন্ডারিজ লাগবে, তাই না? সেজন্য তুমি একটা কলাম করে দিবা ক্লাস জি, ma'am। বাউন্ডারিজ। আবার তোমাকে বলো কনস্ট্রাক্ট আ টেবিল এন্ড হচ্ছে কি ড্র এন্ড পলিগন, পলিগন বললে তোমাকে মিড পয়েন্ট বের করতে হবে, সো তুমি তখন এটার সাথে জাস্ট মিড পয়েন্টকে অ্যাড করে দিবা। আবার তোমাকে বললো কনস্ট্রাক্ট আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফর দ্য অ্যাবভ ডাটা এন্ড ড্র অ্যান ওজাইভ। ঠিক আছে, ড্র অ্যান ওজাইভ, তখন তোমাকে কি বের করতে হবে? যদি ওজাইভ বের করতে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। জি ম্যাম। তখন তুমি এটার সাথে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিয়ে দেন তুমি করবা। আর একটা জিনিস, এই সেটের অ্যানসার যখন করবা সব সময় আগে পুরোটা সেটের কোশ্চেন করবা, পুরোটা সেটের কোশ্চেন পড়ে দেখবা তোমার ডাটাতে কি কি, তোমার টেবিলে কি কি তোমাকে ইনক্লুড করতে হবে। সেটা 2 নাম্বার কোশ্চেনে 4 এর 2 এই হোক বা 4 এর 3 এই। ম্যাম, আমি যদি সেই টেবিলটা আমি একবার করলে হবে না? আমি কি সেটা যে এ এর অ্যানসার, বি এর অ্যানসার সেক্ষেত্রে আলাদা আলাদা করতে চাই না, তাহলে কিন্তু টাইম পাবা না। ঠিক আছে, সো একটা ম্যাম, আমি কি টেবিল একটা করব? হ্যাঁ, মানে এক টেবিলে যদি আমি সবটা দিয়ে দেই তাহলে কি হবে? সেটা আমি বললাম যে এক টেবিলের মধ্যেই সবগুলা করবা। তুমি আগে কোশ্চেন করবা, কোশ্চেন পড়ে বুঝবা তোমার কাছে আমি কি কি চাইছি, তোমার কাছে মানে গ্রাফটা আমি আঁকতে দিছি তার জন্য তোমার কি লাগবে, সেগুলো আগে পুরোটা কোশ্চেন আগে একটা টেবিলই কনস্ট্রাক্টের মধ্যেই সব দিবা, ওই টেবিলের মধ্যেই সব দিবা। ঠিক আছে, বারবার টেবিল করবা না, কিন্তু বারবার বলতেছি বারবার টেবিল করবা না, টাইম পাবা না, মনে হচ্ছে যে কি সময় লাগবে না, বাট এগুলো করতে অনেক টাইম লাগে। জি ম্যাম। কোশ্চেনটা কি এবিসি করে একটা ডাটা নিয়ে তুমি যদি কাজ করো একটা টেবিলে করবা।